ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে চিনলু আর আওইকে সেখানে থাকা অনেক মানুষই এই অবস্থায় দেখতে পায় এবং তারা মনে করে তাদের মধ্যে হয়তো কিছু হয়েছে। এরপর চিনলু আর আওই বাড়িতে ফিরে আসে। একটু পর তারা জানতে পারে চিয়ান লোকজন সহ জঙ্গলের দিকে যাচ্ছে, তাই তারাও জঙ্গলের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় চিয়ান অবৈধভাবে কিছু জিনিস এখানে পাচার করতে চাইছে। তবে ওই সময় কমিশনার সেখানে চলে আসে। চিয়ান কমিশনারের সঙ্গে ফাইট করতে চাইলে কমিশনার তাকে মেরে ফেলে। এটা দেখে এরা সবাই অবাক হয়ে যায়। চিনলু বলে, চিয়ান অনেকগুলো কেসের সঙ্গে জড়িয়ে আছে, আপনি এভাবে কি করে তাকে মারতে পারেন? কমিশনার বলে, হ্যাঁ, গত অনেকগুলো কেসের সঙ্গে সে সরাসরি জড়িয়ে আছে, তাই তাকে মারা কোনো বড় ব্যাপার নয়। আওয়ির কেস সলভ হয়ে গেছে, এমনকি আপনাদের কারখানায় সেই আগুন লাগিয়েছিল। এভাবেই সে সবগুলো কেস একবারে ক্লোজ করে দিয়ে চলে আসে। আওয়ি আর চিনলু বুঝতে পারে কমিশনার নিজে বাঁচতে এমনটা করেছে, তবে তাদের কাছে এখন কোনো প্রমাণ ছিল না। এরপর শিয়ানকে দেখানো হয়। সে বলছিল আওয়ি চিনলুকে কি জাদু করেছে কে জানে। চিনলু নিজের জীবনের রিস্ক নিয়ে ওকে বাঁচাতে চলে গেছে। তার দাসী বলে, ম্যাডাম, আপনি আওয়ির সঙ্গে কম্পিটিশন না করে বরঞ্চ তার মতো হওয়ার চেষ্টা করুন। হয়তো চিনলু সাহেবের তার মতো মেয়ে পছন্দ। যদি আপনি সেরকম হয়ে যান তাহলে সে আপনাকেও পছন্দ করবে। এরপর ঝাও উয়ুন প্যাভিলিয়নে এসে আওয়ির মাস্টারের কাছে আওয়ি কোথায় জিজ্ঞেস করে, তবে ওইরান বলে সে একটু বাইরে গেছে। একটু পর আওয়ি প্যাভিলিয়নে আসলে দেখতে পায় সেখানে কেউ নেই, শুধুমাত্র ঝাও আর তার সেবক আছে। ঝাও তার মায়ের সঙ্গে দেখা করে সবার প্রথমে আওয়ির কাছেই এসেছে। এদিকে কারখানায় ইয়ান চিনলুকে বলে, ইদানিং শিয়ান ম্যাডাম মেয়েদের মেকআপ করা শেখাচ্ছে, তাদের সঙ্গে খুব হাসি খুশি ব্যবহার করছে। আগে সে মেয়েদেরকে মেকআপ করতে বারণ করতো কারণ কাপড়ে রং লেগে যাবে, আর এখন সে নিজেই তাদেরকে মেকআপ করতে শেখাচ্ছে। আমি তো বুঝতে পারছি না হঠাৎ সে কার মতো হওয়ার চেষ্টা করছে। তখনই শিয়ান ওয়াইন নিয়ে সেখানে আসে। সে ড্রাগন বোট ফেস্টিভ্যালের দিনে চিনলুকে ওয়াইন খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ইয়ান বলে, আমি কি ভুল শুনলাম নাকি ম্যাডাম? আপনি তো কখনোই ড্রিঙ্ক করতেন না। শিয়ান বলে, এখন থেকে আমি সবকিছুই করব, আমি অন্যদের মতো হওয়ার চেষ্টা করছি। অন্যদিকে আওয়ি আর ঝাও একসঙ্গে বাইরে খাবার খেতে এসেছে। এখানে ঝাও আওয়িকে আজ রাতে তার সঙ্গে ঘুরতে যেতে বলে। আওয়ি রাজি হয়। এদিকে শিয়ান চিনলুকে বলে, আমি আজ রাতে অনুষ্ঠানের জন্য দুটো নৌকা ভাড়া করেছি, আমরা দুজন নৌকায় ঘুরতে যাব। চিনলু বলে, আমাকে একবার আওয়ির সঙ্গে দেখা করতে হবে। ব্যবসায় ও আমাকে অনেক সাহায্য করেছে, তাই ওকে আমি একটা পোশাক উপহার দিতে চাই। শিয়ান বলে, তোমাকে কি আজকেই যেতে হবে? সে বলে, হ্যাঁ। শিয়ান বলে, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। এরপর রাতের বেলা এরা দুজন আওয়ির সঙ্গে দেখা করতে আসে। আওয়ির তো এদের দুজনকে একসঙ্গে দেখে মেজাজটা খারাপ হয়ে যায়। অন্যদিকে চিনলুর ঝাওকে দেখে মেজাজটা খারাপ হয়ে যায়। তারা দুজনেই তখন তাদের প্ল্যান বাদ দিয়ে দেয় আর চারজন একসঙ্গে ঘুরতে বের হয়। সামনে এগোতে এগোতে তারা দেখতে পায় এক জায়গায় একটা কম্পিটিশন হচ্ছে, কবিতার কম্পিটিশন। যে জিতবে তাকে লোটাস ল্যান্থার্ন উপহার দেওয়া হবে। শিয়ান চিনলুকে বলে, আমাদের একজন পুরনো ক্লায়েন্ট আছে না, খুব জলদি তার জন্মদিন আসতে চলেছে, আমরা যদি এটা তাকে উপহার দিই তাহলে সে অনেক খুশি হবে। এটা শুনে চিনলু সেখানে পার্টিসিপেট করতে চলে যায়। তখন শিয়ান আওয়ির কাছে এসে বলে, আমি শুধু একবার বলেছি লোটাস ল্যান্থার্ন আমি চাই, চিনলু আমার জন্য সেটা আনতে চলে গেছে। আওয়ির এটা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। ঝাও বলে, আমি তোমার হয়ে সেখানে যাচ্ছি। তবে আওয়ি বলে, আমার যেটা পছন্দ সেটা সবসময় আমি নিজেই নিই, আমি অন্য কারো উপর নির্ভর থাকি না। এই বলে সে স্টেজে উঠে পড়ে। এরপর তারা কবিতা বলতে শুরু করে। আওয়ির কবিতায় কোনো অর্থ ছিল না, তাই লোকে হাসাহাসি করছিল, তবে ঝাওয়ের ভালো লাগছিল। অন্যদিকে চিনলুর কবিতা ভীষণ সাজানো গোছানো এবং মার্জিত ছিল। চিনলু কবিতা না বলে দেয়, আমি হেরে গেছি, এই ল্যান্থার্নটা এই ম্যাডামকে দিয়ে দিন। তবে এতে আওয়ি প্রচন্ড রেগে যায়। সে বলে, তুমি আমাকে দয়া করছো? তোমার জন্য শিয়ান অপেক্ষা করছে। হ্যাঁ, হতে পারে আমার কবিতা তোমার মতো ভালো না, কারণ তোমার মতো আমি ধনী না, বড় স্কুলে পড়িনি, তাই বলে আমি তোমার দয়া চাই না। এই বলে সে চলে যায়। এরপর শিয়ান আর চিনলু একসঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন শিয়ান বলে, তোমার কি গত বছরের কথা মনে আছে? দেখা যায় গত বছর এই দিনে তারা এভাবেই সময় কাটিয়েছিল। রাস্তায় কিছু লোকেরা শিয়ানের উপর খারাপ ব্যবহার করলে চিনলু তাদের সঙ্গে ফাইট করে আর শিয়ানকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছু হবে না। বর্তমানে চিনলু বলে, তুমি পুরনো কথা নিয়ে এত কেন ভাবছো? আমি সারা জীবন তোমাকে আমার বোন ভেবে এসেছি, তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব। এই বলে সে চলে যায়। এরপর পরদিন আওয়ি তার লোকেদের সঙ্গে ছিল, সেখানে ঝাও ছিল। হঠাৎ করে
তার গ্যাংয়ের কিছু লোকেরা হাসাহাসি করছিল। আউই তাদের কাছে গেলে শুনতে পায় বাইরে নাকি এক লোক আউইর নামে গল্প বলছে। আউই বাইরে গেলে দেখতে পায় একজন স্টোরি টেলার আউই আর চিনলুর নামে বানিয়ে বানিয়ে গল্প বলছে। তারা এক বৃষ্টির রাতে এক ঘরে আটকা পড়ে গিয়েছিল। এসব শুনে আউই সেই লোকের কলার ধরে তাকে টেনে নিয়ে আসে। এরপর তাকে কিছু বকাঝকা দেয়। ঝাও তাকে অনেক ভয় দেখিয়ে দেয় যাতে সেই লোক চলে যায়। এর মধ্যেই হঠাৎ একদিন কমিশনার সকল ব্যবসায়ীদের ডেকেছে। সেখানে মহারাজের একটা আদেশনামা এসেছে যাতে মহারাজ শিনসিলু কারখানাকে নিয়ারতু নামে একটা আর্ট স্টাইলের ছবি এঁকে নিয়ে যেতে বলেছে। তবে চিনলু বলে যে তাদের কারখানা হলো পোশাকের কারখানা, তারা ছবি কি করে আঁকবে? তবে এটা মহারাজের আদেশ, তারা তো না করতে পারবে না। চিনলু ইয়ানকে বেশি টাকা দিয়ে পেইন্টার ভাড়া করতে বলে, তবে কোনো পেইন্টার এই ধরনের ছবি আঁকতে চায় না। এরপর ইয়ান চিনলুকে বলে তার চেয়ে বরং আউইর সঙ্গে দেখা করতে, সে হয়তো লোয়ার ক্লাসে কোনো পেইন্টার জোগাড় করতে পারবে। এরপরে আউইকে তার মাস্টার আর শাও মিলে বিভিন্ন কিছু ট্রাই করে দেখছিল, কারণ আগামীকাল চিনলু আউইকে একটা রেস্টুরেন্টে ডেকেছে। হতে পারে চিনলু আউইকে কাল প্রপোজ করবে। এরপর পরদিন আউই সুন্দর করে সেজে চিনলুর সঙ্গে দেখা করতে আসে। চিনলু বলে, আজ আমি তোমাকে এমন একটা কথা বলবো যাতে আমাদের দুজনেরই লাভ আছে, তবে তুমি যদি আমাকে না করে দাও তাহলে আমি অনেক কষ্ট পাবো। আউই মনে করে সত্যি হয়তো সে তাকে প্রপোজ করবে। আউই বলে, তোমার মন খারাপ করার কোনো দরকার নেই। চিনলু বলে, তুমি কি ব্যাপারটা জেনে গেছো? আউই বলে, বাইরের লোকেরা এই কথাই বলছিল। চিনলু বলে, তাহলে তো হয়েই গেল, তুমি আমাকে একটা পেইন্টার জোগাড় করে দাও। এটা শুনে আউই ভীষণ অবাক হয়ে যায়। চিনলু বলে, আমি তোমাকে অনেক লাভ দেব, তবে আমাকে তুমি সাহায্য করো। আউই নিজেকে শান্ত করে তার সঙ্গে ডিল করে চলে আসে। তবে বাড়িতে এসে সে ঘরে অনেক ভাঙচুর করে। এরপর চিনলু আউইদের সঙ্গে দেখা করতে আসে। এখানে তারা ড্রিঙ্ক করতে এসেছে। তবে ওই সময় শিয়ান সেখানে আসে। সে এক কাপ ড্রিঙ্ক খেয়ে বলে, এটা সেই পুরুষের জন্য যার মনটা লোহার মতো, যে ভালোবাসার কোনো কিছুই বুঝতে পারে না। এই বলে সে চলে যায়। চিনলু তার পেছনে যায়। চিনলু বলে, তুমি কেন রাগ করছো? আর কি সব বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি আজীবন তোমাকে নিজের বোন মনে করেছি। আমি যদি এমন কিছু ব্যবহার করে থাকি যাতে তোমার মনে কোনো আশার উৎপন্ন হয়, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি, আর কখনো বাসবো না। এই বলে সে চলে যায়। শিয়ান তখন একেবারে ভেঙে পড়ে। এরপর দেখা যায় আউইর গ্যাংয়ের একজন পেইন্টার ছবি আঁকতে চাইছিল, তবে তার একজন মডেল প্রয়োজন। তারা সবাই চিনলুর দিকে তাকায়। চিনলু পর্দার আড়ালে একটা মেয়েকে ধরে রেখেছিল, তবে বোঝাই যাচ্ছিল সে মেয়েটার থেকে দূরে যেতে চাইছে। আউই বলে, তুমি এরকম কাঠের মতো হয়ে থাকলে মানুষ কিভাবে ছবি আঁকবে? চিনলু তাকে বকা দিলে আউই রাগ করে সেখানে যায়। তখন আউই পড়ে যেতে চাইলে চিনলু তাকে ধরে ফেলে। ওই সময় পেইন্টার বলে, হ্যাঁ তোমরা এভাবেই ধরে রাখো, আমি তাড়াতাড়ি ছবি আঁকছি। তখন ঝাও সেখানে আসে। সে এই দৃশ্য দেখে মনে কষ্ট নিয়ে চলে যায়। এদিকে রাত হয়ে যায়। শিয়ান এখনো চিনলুর কথা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। একটা প্যাভিলিয়নের ভেতরে ঝাও ড্রিঙ্ক করছিল। তখন তার সেবক বলে বাইরে শিয়ান আছে, তাই ঝাও তাকে এখানে ডাকতে বলে। শিয়ান ভেতরে আসলে ঝাও তাকে বলে, তুমি চিনলুকে এত ভালো কেন বাসো? শিয়ান বলে, আমি ওর সাথে আছি যখন আমার বয়স 6 বছর, তখন থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে স্কুলে গেছি। শুরু থেকেই আমি ওকে ভালোবেসে এসেছি, আর আজ ও আমাকে বলছে ও নাকি আমাকে বোন মনে করে। ঝাও বলে, সেও জীবনে অনেক মেয়ে দেখেছে, তবে এই প্রথম তার আউইকে ভালো লেগেছে। এভাবেই তারা দুজন ভালোবাসার কথা বলে যাচ্ছিল। এরপর পরের দিনের সিন দেখানো হয়। শিয়ানকে তার বাবা জানায় শিয়ানকে এখন রাজধানী মানে চাঙ্গান যেতে হবে। শিয়ান যেতে চায় না, তবে তার বাবার কথা তাকে শুনতেই হবে। এদিকে নিয়র্ত ছবি আঁকা শেষ। এই উপলক্ষে এরা সবাই রাতে ড্রিঙ্ক করছিল। সেখানে চিনলু অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়, তাই তাকে তাদের কারখানায় নিয়ে আসা হয়। ওই সময় সামনে শিয়ান দাঁড়ায়। শিয়ান চিনলুর হাত ধরে আর চিনলু আউইর হাত ধরে এবং শিয়ানের হাত ছেড়ে দেয়। চিনলুকে ঘরে নিয়ে যাওয়া হয়। আউইও চলে যায়। ভেতরে সেকেন্ড মাস্টার লিউ চিনলুকে ঘরে আনে এবং হঠাৎ সে দরজা লাগিয়ে তার পোশাক খুলে তার হাতে একটা দাগ দেখতে পায়। সেটা দেখে সে অবাক হয়ে যায়। সে সেটার একটা ছাপ নিয়ে নেয়। পরে সে তার একজন লোককে বলে তাকে এখনই রাজপ্রাসাদে যেতে হবে, কিছু কাজ আছে যা তাকে নিজেকেই হ্যান্ডেল করতে হবে। পরদিন চিনলু কারখানায় কাজ করছিল। তখন ইয়ান শিয়ানের একটা চিঠি নিয়ে আসে, যেখানে শিয়ান লিখেছে, আমাকে চাঙ্গান যেতে হবে। গত অনেকগুলো বছরে আমি সিনসিলু কারখানার জন্য অনেক কিছু করেছি, নিজেকে একটু সময় দিতে পারিনি, তাই এখন আমি নিজেকে সময় দেওয়ার জন্য দূরে চলে যাচ্ছি। আমি আশা করব তুমি ভালো থাকবে। এরপর কমিশনার চিনলুকে ডাকে এবং বলে মহারাজ আদেশ পাঠিয়েছে চিনলুকে নিজে নিয়ারতু পেইন্টিং নিয়ে মহারাজের কাছে যেতে হবে।
এই কথা চিন্নু আউইকে জানায়। আউই সেখানে যেতে রাজি হয়। একটু পর দেখা যায় ঝাও সেখানে যাবে, তবে কমিশনার তাকে যেতে না করছিল। ওই সময় ঝাওয়ের কাছে তার মায়ের চিঠি আসে। তার মা এখনই তাকে প্যালেসে ডেকেছে, অর্থাৎ ঝাও আউইর সঙ্গে যেতে পারবে না। পরদিন চিন্নু যখন রাজধানীর উদ্দেশ্যে যাবে তখন একজন মন্ত্রী তার হাতে পেন্টিং রাখা বক্সটা তুলে দেয়। চিন্নু দেখতে পায় বক্স অলরেডি সিল করা। সে বলে, বক্স আপনারা অলরেডি সিল করে দিয়েছেন, আমি ভেতরে ভালো করে দেখবো না? সেই মন্ত্রী বলে, আমরা দেখে নিয়েছি এবং এটা সিল হয়ে গেছে, এবার এটা একমাত্র মহারাজের সামনে খুলবে। চিন্নু স্পষ্ট বুঝতে পারে এতে অবশ্যই কোনো চক্রান্ত রয়েছে, তবে সেখানে সে কথা না বাড়িয়ে বক্সটা গাড়িতে রেখে দিতে বলে। তখন ঝাও আউইকে বিদায় জানানোর জন্য আসে। আউই বলে, আরে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি সাবধানে থাকবো, তুমি বলো তোমার কি লাগবে, আমি কিনে নিয়ে আসবো। ঝাও বলে, আমার কিছুই লাগবে না, আমি শুধু চাই তুমি ভালোভাবে ফিরে আসো। এরপর আউই আর চিন্নু রাজধানীর উদ্দেশ্যে চলে যায়। রাতের বেলা এরা সবাই বিশ্রাম করতে এক জায়গায় বসে। হঠাৎ করেই ঝাও চিন্নুকে বলে, মাস্টার, আমার জানার অনেক ইচ্ছা, আপনি কি সত্যি মেয়েদের পছন্দ করেন না? চিন্নু বলে, তোমাকে কে বললো আমি মেয়েদের পছন্দ করি না? শাও বলে, তাহলে আপনি কাকে পছন্দ করেন? চিন্নু আউইর দিকে তাকিয়ে বলে, তুমিও জানতে চাও? আউই বলে, আমি এগুলো জেনে কি করব, তোমরা যাও গিয়ে ভালো করে রান্না করো। এদিকে রাজপ্রাসাদে আমাদের প্রথমবারের মতো ঝাওয়ের মা মানে রানী দুকে দেখানো হয়। এখানে রানী দু ঝাওয়ের সঙ্গে কিছু পলিটিক্যাল কথা বলছিল। অন্যদিকে আউইরা জানতে পারে তাদের সামনের রাস্তা বন্ধ। চিন্নু তখন ইয়ান আর শাওকে অন্য একটা রাস্তা ঘুরে তাদের জিনিসপত্র নিয়ে যেতে বলে। আর আউই বলে তারা দুজন মহারাজের ওই বক্সটা নিয়ে নদীপথ দিয়ে যাবে। নদীপথের সকল গেট একটা ডাকাত দলের আন্ডারে আছে। সেই দলের প্রধানকে একদিন আউই বাঁচিয়েছিল, তাই তারা যদি তার কাছে যায় তাহলে সেই লোক অবশ্যই সাহায্য করবে। তাই এরপর তারা ওই ডাকাত দলের প্রধানের সঙ্গে দেখা করতে যায়। ডাকাত দলের প্রধান প্রথমে তাদেরকে নদীপথে যাতায়াতের অ্যাক্সেস দিতে চায় না, তবে চিন্নু বলে যে তারা এগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করবে না। তাই সেই লোক তার প্রধান একটা অস্ত্র তাদেরকে দিয়ে দেয়, যেটা দেখালেই নদীপথের সকল গেট যারা গার্ডে রয়েছে তারা খুলে দেবে। এরপর যাওয়ার পথে চিন্নু নদী থেকে মাছ তোলে। এখানে তারা দুজন অনেক মজা করছিল। এরপর তারা নদী ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন আউই বলতে থাকে, চলো একটা রেস্টুরেন্টে যাই, আমার অনেক খিদা পেয়েছে। তবে তখনই তারা দেখতে পায় তাদের ঘোড়া কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। তারা সেই লোকের পিছু করে তাকে ধরে ফেলে। এরপর তাকে জিজ্ঞেস করা হয় যে সে কোথায় যাচ্ছে। লোকটি বলে সে কোনো চোর না, আসলে সে বিয়ে থেকে পালিয়ে এসেছে। তারা তার কথা বিশ্বাস করে না, কিন্তু তারপরও তারা তাকে ছেড়ে দেয়। এরপরে তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামে চলে আসে, যেখানে এক আদিবাসী ক্ল্যান বসবাস করে। এখানে একটা ফাইট হচ্ছিল, দুটো মেয়ে ফাইট করছিল। এদের মধ্যে থেকে যে জিতবে সে সেখানে থাকা ওই লোককে বিয়ে করবে। দেখা যায় এটা সেই লোক যে একটু আগে বিয়ে থেকে পালিয়ে যেতে চেয়েছিল, তবে আবার তাকে ধরে নিয়ে এসে বেঁধে রাখা হয়েছে। এখানে একটা মেয়ে জিতে যায়। গ্রামের প্রধান ওই লোকের সঙ্গে এই মেয়েটার বিয়ে ঠিক করে। লোকটি বলে, আমি একজনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব না। আউই তখন বলে, এটা কি ধরনের নিয়ম? এই লোক বলছে সে বিয়ে করতে চায় না, তাহলে কেন জোর করে তাকে বিয়ে করানো হচ্ছে? তারা বলে, আমাদের এখানে শুধুমাত্র যে ফাইটে জিততে পারে তার কথাই শোনা হয়। আউই বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমার সঙ্গে ফাইট করতে চাই। এরপর আউই ওই মেয়েটার সঙ্গে ফাইট করতে যায়, তবে সে তার সঙ্গে পারবে না দেখে চিন্নু এসে সেই মেয়েটাকে হারিয়ে দেয়, যেটা উপলক্ষে তারা ওই লোককে ছেড়ে দিতে বলে। তবে এখানে এই মেয়েটার আবার চিন্নুকে পছন্দ হয়ে যায়। গ্রাম প্রধান মেয়েটা বলে, আপনারা যেহেতু অন্য জায়গা থেকে এসেছেন তাহলে আপনারা আমাদের অতিথি, আপনারা একদিন এখানে বেড়াবেন। আউই এতে রাজি হয়ে যায়। রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছিল তখন হঠাৎ করে বাইরে ওই মেয়েটা চিন্নুর ঘরের সামনে গান গাইছিল এবং সে তাকে দরজা খুলতে বলে। সে বলে, আমাদের এই ক্ল্যানের নিয়ম হলো কোনো মেয়ের যদি কোনো ছেলেকে পছন্দ হয় তাহলে সে তাকে ঘরের বাইরে গান গেয়ে বোঝায়। এরপর ওই রাতে তারা এক হয়ে যায়। চিন্নু এসব শুনে অবাক হয়ে যায়। সে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি অলরেডি একজনকে পছন্দ করি। মেয়েটা রাগ করে চলে যায়। তখন চিন্নু তাড়াতাড়ি আউইর ঘরে চলে আসে, কারণ ওই মেয়ের কোনো বিশ্বাস নেই। সে যদি আবার তার ঘরে চলে আসে, আউই তাকে রাতে এখানে থাকতে দেয়। পরদিন সকালে রানী দু জানতে পারে ঝাও কাল রাতেই প্রাসাদ থেকে বেরিয়ে গেছে। রানীর লোকেরা তখন দাসীদের সঙ্গে রাগারাগি করতে থাকে। এদিকে আউইরা গ্রাম প্রধানকে বলে যে তারা আসলে চাঙান যাবে। তাই গ্রাম প্রধান তার লোকেদেরকে নিয়ে তাদেরকে একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিতে যাচ্ছিল। তখন তারা একটা গাছের কাছে আসে। গ্রাম প্রধান বলে, এই গাছের সামনে এখানকার মানুষ নিজেদের বিয়ের জন্য ভালো পার্টনারের জন্য প্রার্থনা করে। সে বলে, সামনেই চাঙান যাওয়ার শর্টকাট রাস্তা রয়েছে। তবে আউই একটু সামনে যেতেই নিচে পড়ে যায়। যে
যেহেতু সে চিনলুকে ধরে রেখেছিল তাই সেও পড়ে যায়। অন্যদিকে আমরা ঝাওকে দেখি যে আসলে জানতে পেরেছে আউই রাস্তায় কোনো বিপদে পড়বে, তাই তাকে বাঁচাতে সে তাড়াতাড়ি আউইর কাছে যাচ্ছে। এদিকে আউই দেখতে পায় চিনলুর জ্ঞান ফিরছে না। সে তখন অনেক ভয় পেয়ে যায়। সে কাউকে ডাকতে যেতে চাইলে চিনলু বলে, তুমি আমাকে ফেলে রেখে যাচ্ছ, তুমি তো আসলেই অনেক কঠিন মনের। আউই এসে তাকে একটা লাথি মারতে চায়, তবে সে তার পা ধরে ফেলে। এরপর চিনলু আউইকে ঘাস দিয়ে বানানো একটা খরগোশের মতো উপহার দেয়। আউই নিতে চায় না। চিনলু বলে, তাহলে ফেলে দিচ্ছি, তবে আউই তখন নিয়ে নেয়। এরপর তারা গ্রামের ওই সকল লোকেদের কাছে চলে আসে। গ্রাম প্রধান বলে, আপনাদের পোশাক নষ্ট হয়ে গেছে, আপনারা আমাদের একটা পোশাক পরে নিন। এরপর এরা যখন পোশাক বদল করে আসছিল তখন চিনলু আউইকে বলে, তুমি তোমার উপরের জামাটা আর হাতের কুড়ালটা ফেলে দাও। আউই বলে, কেন? সে বলে, কারণ দেখতে বিশ্রী লাগছে। তবে আউই ফেলতে না চাইলে চিনলু তাকে ফ্রিজ করে দিয়ে সেগুলো ফেলে দেয়। এরপর তার বানানো সেই খরগোশটা তার হাতে দেয়। সে তাকে কিছু বলতে যাবে তার আগেই ওই মেয়েটা চলে আসে। চিনলু চলে যেতে থাকলে আউই বলে, আমাকে তুমি এখনো আনফ্রিজ করনি। চিনলু বলে, আমি তোমাকে ফ্রিজই করিনি। আউই বুঝতে পারে তার মানে সে শুধুই দাঁড়িয়েছিল। এরপর আবার তারা একসাথে হয়। এখানে ওই সকল মেয়েরা তাদের ঐতিহ্যবাহী একটা নাচ করছিল, যেটা আউইর অনেক পছন্দ হয়। সেও তাদের সঙ্গে নাচতে থাকে। ওই সময় ঝাও সেখানে আসে। সে আউই আর চিনলুকে এভাবে হাত ধরে দেখে অনেক কষ্ট পায়। সে চলে যেতে চাইলে তার সেবক বলে, আপনি একদিন এক রাত একটানা ঘোড়ায় চড়ে এখানে এসেছেন, আপনি কি আউই ম্যাডামের সঙ্গে একবার দেখাও করবেন না? সে বলে, না, ও ভালো আছে, এটাই আমার জন্য যথেষ্ট। এরপর সে চলে যায়। একটু পর চিনলু আউইকে দূরে নিয়ে আসে তাকে কিছু বলার জন্য। তবে তখনই কমিশনার তার লোকজন সহ সেখানে চলে আসে। সে চিনলু আর আউইকে গ্রেফতার করতে বলে। আউই বলে, আমরা করেছিটা কি? কমিশনার বলে, তোমরা নিয়ার্তু পেইন্টিং এর নাম করে অবৈধ অস্ত্র পাচার করছো। এরপর তাদেরকে ধরে নিয়ে আসা হয়। চিনলু বলে, আপনি আমাদেরকে এই ধরনের অপবাদ দিতে পারেন না, কারণ ওই বক্স আপনারাই ক্লোজ করে দিয়েছিলেন, তাহলে সেটাতে অবৈধ অস্ত্র কি করে গেল? কমিশনার বলে, কারণ তালা খোলা ছাড়াও তোমরা বক্স খুলতে পারো। তোমার গোল্ডেন রেশম যখন চুরি হয়ে গিয়েছিল তখন তুমি এরকম কিছু একটা শিখেছিলে, তাই না? আউই বলে, এই কথা আমরা কাউকে বলিনি। তার মানে আপনি অনেক আগে থেকেই আমাদের উপর নজর রাখছেন, তাই তো? কমিশনার এদের দুজনকে এখনই মৃত্যুদণ্ড দিতে বলে। তখনই মাস্টার লিউ রাজ সেনার পোশাক পরে সেখানে আসে। সে নিজের ব্যাজ দেখিয়ে বলে, আমি রাজপ্রাসাদ থেকে এসেছি, আপনাকে এখনই রাজকুমারকে ছেড়ে দিতে হবে। আউই মনে করে হয়তো মাস্টার লিউ তাদেরকে বাঁচানোর জন্য কোনো নাটক করছে। কমিশনারও মাস্টার লিউ এর কথা বিশ্বাস করে না। মাস্টার লিউ বলে, 22 বছর আগে এক রানী সদ্য নবজাতক রাজকুমারকে নিয়ে প্রাসাদ ছেড়ে নিরাপদ জায়গায় যাচ্ছিল। তবে মাঝ রাস্তায় অ্যাটাক হয়। রানী না বাঁচলেও রাজকুমার বেঁচে যায়, আর চিনলু হলো সেই রাজকুমার। কমিশনার তার কথা বিশ্বাস করতে চায় না। মাস্টার লিউ তখন বলতে থাকে, আর আমাদেরকে দেখানো হয় একদিন রানী, তার বাচ্চা আর একজন দাসী সহ কোথাও যাচ্ছিল। ওই সময় রাস্তায় তাদের উপর অ্যাটাক হয়। সেই অ্যাটাকে রানীর গায়ে অনেকগুলো তীর লাগে। সে তার বাচ্চা দাসীকে দেয় আর মাস্টার লিউকে বলে রাজকুমারকে বাঁচাতে। এরপর মাস্টার লিউ দাসীকে রাজকুমার সহ একটা ঘরে রেখে ওই সব সেনাদেরকে অন্যদিকে নিয়ে যায়। লিউ বলে, পরে যখন আমি ফিরে এসেছি তখন আর দাসী আর রাজকুমারকে পাইনি। এতগুলো বছর আমি সিলভার সিটিতে ছদ্মবেশে রয়েছি শুধুমাত্র রাজকুমারকে খোঁজার জন্য। চিনলুর আন্টি হলো সেই দাসী যে কিনা চিনলুকে রাজপ্রাসাদের শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য লি পরিবারের কাছে দত্তক দিয়ে দিয়েছিল। ওই দিন আমার ওই দাসীর সঙ্গে দেখা হয়েছে, আর রাজকুমার চিনলুর হাতে ঠিক মহারাজের মতো একটা জন্মদাগ রয়েছে। এত কিছু শোনার পরেও কমিশনার তার কথা বিশ্বাস করতে চায় না। তখন লিউ সামনে এসে প্রধানমন্ত্রীকে এখানে আসার জন্য ধন্যবাদ জানায়। ওই সময় রাজ্যের প্রধানমন্ত্রী বেরিয়ে আসে। সে বলে সে রাজকুমার চিনলুকে মহারাজের আদেশে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। কমিশনার তখন ভয় পেয়ে যায়। সে বলে, আমি আসলে রাজ্যের জন্যই এমনটা করেছি। প্রধানমন্ত্রী বলে, আপনি ভুল করেছেন, অন্য কেউ আপনাকে ভুল বুঝিয়েছে। কমিশনার তখন ম্যাজিস্ট্রেটকে বলে, আপনার এত বড় সাহস, রাজকুমারের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। ম্যাজিস্ট্রেট বলে, আমি তো কিছুই করিনি। কমিশনার বলে, মানে কি, এখন নিজের পুরো পরিবারকে মারতে চান? ম্যাজিস্ট্রেট তখন অন্যায় স্বীকার করে নেয়। চিনলু তখন আউইর দিকে তাকিয়ে থাকে। এরপর সে চলে যায়। বাড়িতে এসে আউই চিনলুর সকল কথা মনে করছিল আর ড্রিঙ্ক করছিল। এদিকে আউইর মাস্টার হঠাৎ কিছু একটা ভেবে জঙ্গলের ভেতরে যায়। তখন মাটি থেকে ঘুরে সে একটা জিনিস বের করে। সে একটা সমাধির কাছে এসে বলতে থাকে, মাস্টার, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কথা রাখতে পারিনি। আমি একটা ছোট মেয়েকে অ্যাডপ্ট করেছিলাম।
মেয়েটা অনেক বুদ্ধিমতী, এতগুলো বছর কেটে গেছে, মেয়েটা বড় হয়ে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি চিনলু রাজকুমার হবে। আউই চিনলুকে ভালোবেসে ফেলেছে। ও যদি চিনলুর জন্য চাঙান যায় আর সেখানে যদি ওর সেই লোকের সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে ও কি করবে? ও তো সেই লোকের সঙ্গে পারবে না। দেখা যায় তার হাতে একটা ছোট মাছের জেট ছিল। এরপর সে সেখান থেকে চলে যায়, তবে দূর থেকে দুজন লোক তাকে দেখছিল। এদিকে চিনলু তার ওই আন্টির সঙ্গে দেখা করে এবং আন্টি তাকে সবকিছু খুলে বলে। চিনলু বলে, আমি প্রাসাদে যেতে চাই না। আন্টি বলে, তুমি যদি প্রাসাদে ফিরে না যাও তাহলে তোমার মাকে কে মনে রাখবে? তোমার মা তোমাকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিয়েছে। চিনলু বাইরে আসলে লিউকে দেখতে পায়। লিউ বলে, আপনাকে এখনই রাজপ্রাসাদে যেতে হবে। চিনলু তাকে বলে, আমাকে আর একটা দিন সময় দিন। এরপর আউইর সঙ্গে লিউ দেখা করতে আসে। আউই বলে, যদিও আপনি নিজের পরিচয় লুকিয়ে আমাদের সঙ্গে ছিলেন অন্য একটা মোটিভ নিয়ে, তবে আমাদের গ্যাংয়ের জন্য আপনি অনেক কিছু করেছেন। সে তাকে ধন্যবাদ দিতে চাইলে লিউ তাকে আটকায়। লিউ বলে, আমি সারা জীবন আপনাকে নিজের মাস্টার মেনেছি, বাকি জীবনও আপনি আমার মাস্টার থাকবেন। সে তার হাতে একটা জিনিস দিয়ে বলে, ভবিষ্যতে যদি কখনো আমার প্রয়োজন পড়ে আপনি নির্দ্বিধায় আমাকে ডাকবেন। এরপর সে তাকে চিনলুর একটা চিঠি দিয়ে চলে যায়, যেখানে চিনলু লিখেছে, আগামীকাল আমার সঙ্গে সিনসিলো কারখানায় দেখা করো। এরপর পরদিন ওইসব কালো পোশাক পরা লোকেরা উয়ুন প্যাভিলিয়নে ঢুকে পড়ে। এখানে তারা তান মাস্টারকে মেরে ফেলে। ওইরান সেখানে আসলে সেই লোকেরা তার উপর অ্যাটাক করে আর ওই মাছের জেট কোথায় আছে সেটা জিজ্ঞেস করে। এই সব শব্দ বাইরে থেকে আউই শুনতে পায়। সে দরজা খুলতে বলে। এরপর সে যখন দরজা ভেঙে ফেলে তখন দেখতে পায় এক লোক তার মাস্টারের পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে। এরপর তারা পালিয়ে যায়। আউই তাকে ধরে বলতে থাকে, ওরা কারা আর কেন আপনাকে মারতে চাইছে? তার মাস্টার বলে, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি এই জায়গা থেকে অন্য কোথাও চলে যাও আর ভবিষ্যতে কখনো তুমি চাঙান যাবে না। এরপর সে তার সঙ্গে একটু ওয়াইন খেতে যায়। ওয়াইন খাওয়ার পর সে মারা যায়। তার হাত থেকে তখন ওই মাছের জেট পড়ে যায়। আউই চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে চিনলু বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে, আউই হয়তো আসবে না। সে বলতে থাকে, আমি আপার ক্লাসের, তাতেই ও আমাকে ঘৃণা করত, আর আমি তো এখন রাজকুমার। ও আসবে না, এটা স্বাভাবিক। অন্যদিকে আউই পোশাক বদল করে নিচে নেমে আসে। তখন সে তার মাস্টারের কথা মনে করতে থাকে, কিভাবে এতগুলো বছরে তার মাস্টার তাকে আগলে রেখেছে। এদিকে চিনলু আউইর জন্য একটা চিঠি লেখে। সে সেখানে লেখে, আউই, তুমি আর আমি দুজন অনেক আলাদা, তবে যেদিন প্রথম আমাদের দেখা হয়েছে সেদিনই হয়তো আমাদের ভাগ্য জড়িয়ে গেছে। তোমার সাহসিকতা, তোমার গ্যাংয়ের লোকেদের প্রতি ভালোবাসা, সবাইকে ভালো রাখার আকাঙ্ক্ষা আমাকে মুগ্ধ করেছে। তোমার বিপদে আমি অস্থির হয়ে যাই, তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে আমি পাগল হয়ে যাই, কারণ আমি তোমাকে পছন্দ করি। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি মহারাজের কাছে গিয়ে আমার মনের কথা বলবো। এরপর আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব, তুমি কিছুদিন অপেক্ষা করো। এরপর সে চিঠিটা রেখে দেয়। চিনলু চিঠিটা একটা ফুলদানির ভেতর রেখেছিল, তবে একজন লোক এসে সেই চিঠিটা সরিয়ে নেয়। একদিন পর আউই সিনসিলো কারখানাতে আসলে চিনলুর আন্টি তাকে ওই ফুলদানিটা দেয় আর বলে, চিনলু এটা তোমাকে দিতে বলেছে। তবে আউই দেখতে পায় এটা কিছুই নেই। তারা তখন চলে আসে। এরপর আউই সব সময় মন খারাপ করে থাকতো। পরে সে তার মাস্টারের সমাধির কাছে গিয়ে বলে, আপনি আমাকে চাঙান যেতে না করেছেন, তবে আমাকে সেখানে যেতেই হবে, আমাকে আপনার প্রতিশোধ নিতেই হবে। অন্যদিকে চিনলু রাজপ্রাসাদে আসে। একটু পর সেখানে তার সঙ্গে দেখা করতে তার বাবা আসে। তার বাবা তাকে দেখে বলে, তোমাকে দেখে আমার কনকিউবাইন চুইয়ের কথা মনে পড়ে গেল, মানে তোমার মা। এতগুলো বছরেও আমি তার চেহারা ভুলতে পারিনি। এদিকে দেখা যায় আউইরা চাঙান এসেছে, তবে সে ওই মাছের জেটের ব্যাপারে কি করে খোঁজ করবে তা বুঝতে পারছিল না। একটু পর দেখা যায় তাদের দুজনকে ধরে নিয়ে আসা হয়েছে। দেখা যায় তাদেরকে এনেছে মাস্টার লিউ। সে আউইকে বলে, রাজকুমার সবেমাত্র প্রাসাদে গেছে, সবকিছু ঠিক হলে সে অবশ্যই আপনার সঙ্গে দেখা করবে। আউই বলে, আমি এই বিষয়ে জানতে চাই না, আমি আসলে এখানে এসেছি নতুন একটা ব্যবসা করার জন্য। লিউ বলে, তাহলে সেটা আপনি আমার উপর ছেড়ে দিন, সবকিছুর ব্যবস্থা আমি আপনাকে করে দেব। আউই এরপর ওই মাছের জেট দেখায় আর বলে, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? লিউ বলে, আমি তো জানি না, তবে বুয়ো প্যাভিলিয়ন নামে একটা জায়গা আছে যেটা অনেক বছর ধরে চলে আসছে। সেখানে সকল ধরনের জিনিসপত্র বেচাকেনা হয়, মানুষ বাজিতে ধরে, তাই হয়তো সেখানে গেলে আপনি এই ব্যাপারে কোনো তথ্য পেতে পারেন। পরদিন চিনলু রাজ দরবারে আসে। এখানে মহারাজ সবাইকে তার পরিচয় দেয় এবং জিজ্ঞেস করে তাকে কোন কাজটা দিলে ভালো হয়। একজন মন্ত্রী বলে, সে যেহেতু মাত্র এসেছে তাই তাকে একটা সহজ কাজ দিলেই ভালো, তাকে মানবাধিকার মন্ত্রী বানালে ঠিক হয়। প্রধানমন্ত্রীও একই কথা বলে। মহারাজ এতে রাজি হয়।
আরেকজন মন্ত্রী বলে, মহারাজ, রাজকুমার চিন্নুর বিয়ের বয়স হয়েছে। মহারাজ বলে, এই বিষয়ে গতকাল রাতেই কনকিউবাইন দু আমার সঙ্গে কথা বলেছে। কমিশনারের মেয়ে শিয়ানের সঙ্গে নাকি চিন্নু ছোট থেকে বড় হয়েছে, তাই সে চিন্নুর কনকিউবাইন হলে সব থেকে ভালো হয়। চিন্নু, তোমার কি মতামত? তবে চিন্নু বলে, শিয়ান অনেক ভালো একটা মেয়ে, তবে আমি এখন বিয়ে করতে চাই না, আর তাছাড়া আমি একজনকে পছন্দ করি। মহারাজ বলে, তোমার বিয়ে নিয়ে তুমি কোনো ছেলে খেলা করতে পারবে না। আজই কমিশনারের মেয়ে তোমার প্যাভিলিয়নে যাবে, তোমাদের বিয়ে কয়েকদিন পরে হবে। চিনলু কিছু বলতে চাইলে প্রধানমন্ত্রী তাকে না করে। সে বলে, মহারাজের আদেশ সবাইকে শুনতে হয়। অন্যদিকে আওই বুয়ু প্যাভিলিয়নে আসে। এখানে সে বাকিদের সঙ্গে গেম খেলতে শুরু করে। হঠাৎ সে তার মাছের জেট বের করলে একজন লোক এসে বলে, ভেতরে আমাদের ম্যাডাম আপনাকে ডাকছে। আওই ভেতরে গেলে মুখে কাপড় পরা একটি মেয়ে তাকে জিজ্ঞেস করে, এই জেট সে কোথায় পেয়েছে? আওই বলে, এটা আমাদের পরিবারের ঐতিহ্য। তবে সেই মেয়েটা বলে, মিথ্যে কথা, এটা রাজ পরিবার ছাড়া অন্য কোথাও পাওয়ার কথা না। তুমি বলো, তুমি এটা কোথায় পেয়েছো? তবে আওই বলে যে এটা সত্যিই তার, কিন্তু সে মনে মনে বুঝতে পারে তাহলে এর ব্যাপারে জানতে হলে তাকে রাজপ্রাসাদে যেতেই হবে। এরপর তারা বাইরে চলে আসে। শাও কিছু খাবার কিনতে যায়। আওই রাস্তায় একা ছিল। তখন কয়েকজন লোক তাকে মারতে চাইছিল। আওই খুব জখম অবস্থায় কোনো মতে একটা গাড়িতে উঠে পড়ে। এদিকে চিনলুর বাড়িতে শিয়ান আসে। চিনলু জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? সে বলে, মহারাজ আমাদের বিয়ে ঠিক করেছে, তুমি কি ভুলে গেছো? সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। এখন মহারাজ আমাদের বিয়ে ঠিক করেছে, তাই আমি আমার মনের সব কথা এখন তোমাকে বলতে পারবো। চিনলু বুঝতে পারছিল না সে তাকে কি বলবে। অন্যদিকে শাও এসে দেখে আওই নেই। সে তখন চারদিকে খুঁজতে থাকে। এরপর পরদিন সকালে সারা রাত বাইরে ঘোরাফেরা করে ঝাও যখন নিজের প্যালেসে আসে, তখন সে দেখতে পায় কোথা থেকে যেন একটা মেয়ে গাড়িতে করে প্যালেসে ঢুকে পড়েছে। তবে তার অবস্থা খুবই খারাপ। ঝাও তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে, কিন্তু তখনই সে আওইর কণ্ঠ শুনতে পায় যে মাস্টার মাস্টার বলে ডাকছিল। ঝাও তাকে গিয়ে ধরে এবং সে অনেকগুলো ডাক্তার খবর দেয়। একজন ডাক্তার বলে, এই অস্ত্রটা একদম হার্টের কাছে লেগেছে, এটা বের করতে গেলে হার্টে আঘাত লাগতে পারে, তখন আর তাকে বাঁচানো যাবে না। তখন অন্য একজন ডাক্তার এসে ভালো করে দেখে বলে, অস্ত্রটা যদি বের করি তাহলে তার বাঁচার সম্ভাবনা 40%, আর যদি বের না করি তাহলে 20%। ঝাও বলে, আপনারা এখন চলে যান, আমি একটু ভেবে দেখি। সে এরপর আউইকে বলে, তুমি ওঠো, উঠে আমাকে বলো আমি কি করব, বলে দাও অস্ত্র বের করলেও তোমার কিছুই হবে না। এরপর আমরা একসঙ্গে তাকে খুঁজে বের করবো যে তোমার এই অবস্থা করেছে। পরে আমরা সারা তাং ডাইনিস্টি ঘুরে বেড়াবো, সব ধরনের খাবার খাবো। তুমি আবার কেন চাঙ্গান আসলে? আমি তো তোমার প্রতি আমার সব আশা ছেড়ে দিয়েছিলাম। এগুলো বলে বলে সে কান্না করছিল। তবে তখনই আউই আরো অসুস্থ হয়ে যায়। এদিকে শাও আশেপাশের সকল লোকেদেরকে জিজ্ঞেস করছিল তারা একটা মেয়েকে দেখেছে কিনা। অন্যদিকে আউইর অস্ত্র বের করা হয়। ডাক্তার বলে, তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই এখনো তার বিপদ আছে। তবে যদি নীল জিংসেন পাওয়া যায় তাহলে খুব ভালো হতো। ঝাও বলে, সেটা কোথায় পাওয়া যাবে? ডাক্তার বলে, সেটা কনকিউবাইন দুয়ের কাছে থাকার কথা, অর্থাৎ ঝাওয়ের মায়ের কাছে। এরপর ঝাও তার মায়ের কাছে যায়। সে বলে যে সে এমনি তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। তার মা রাজমাতার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে গেলে সে এক দাসীকে নীল জিনসেং এর কথা জিজ্ঞেস করে। তবে আড়াল থেকে তার মা এই সব কিছুই শুনতে পায়। এদিকে কমিশনারের কাছে এই খবর চলে এসেছে যে আউই অসুস্থ, আর এখন সে রাজকুমার ঝাওয়ের প্যালেসে আছে। সে এই কথা শিয়ানকে বলে। অন্যদিকে ঝাও আউইর সেবা করছিল। এখন আউইর একটু জ্ঞান ফিরে আসে। ঝাও জিজ্ঞেস করে, তোমাকে যে অ্যাটাক করেছে তুমি কি তাকে দেখেছো? আউই বলে, আমি তাদের কারো চেহারা দেখিনি, তবে আমি এটা শিওর তারাই আমার মাস্টারকে মেরেছে। পরদিন সকালে ইয়ান রাস্তায় আসলে শাওকে দেখতে পায়। শাও তাকে দেখে চলে যেতে চায়, তবে ইয়ান তাকে আটকালে শাও তাকে ধরে কান্না শুরু করে। সে বলে, তুমি আমাকে ছেড়ে কি করে চলে আসলে? তুমি জানো আমি আমাদের মাস্টারকেও হারিয়ে ফেলেছি, আমি সব জায়গায় খুঁজে ফেলেছি, তবে আমি তাকে কোথাও পাচ্ছি না। ইয়ান তখন তাকে নিয়ে চিনলোর প্যালেসে যায়। চিনলো আসলে শাও তাকে সবকিছু খুলে বলে। চিনলু ইয়াংকে চারদিকে লোক লাগাতে বলে, তবে আশেপাশের মানুষ যেন এই বিষয়ে জানতে না পারে। বাইরে শিয়ান চা খাচ্ছিল। তার দাসী শাওকে দেখে বলে, তুমি এখানেও চলে এসেছো? শিয়ান বলে, আউই চিনলুকে ফলো করতে করতে রাজধানীতে চলে এসেছে। তবে আমি তোমাদের বলে দিই, এখানে কিন্তু সবকিছু মহারাজের আদেশে চলে। শাও বলে, সেই নিয়ে আপনাকে ভাবতে হবে না। দাসী তাকে একটা থাপ্পড় মারতে চাইলে ইয়ান তার হাত ধরে ফেলে। দাসী বলে, তোমরা কিছুই করতে পারবে না, কারণ মহারাজ অলরেডি আমার ম্যাডাম আর রাজকুমার চিনলুর বিয়ে ঠিক করেছে। শিয়ান দাসীকে বলে,
আর কদিন পর আমরা প্রাসাদে থাকবো। তুমি ওর মতো একটা মেয়ের সঙ্গে কেন নিজের সময় নষ্ট করছো? এই কথা শুনে শাও চলে যেতে থাকলে ইয়ান তাকে ধরে। সে বলে, তুমি আমার কাছে কেন লুকিয়েছো? তোমার রাজকুমার এখন কমিশনারের মেয়েকে বিয়ে করছে। সে আমার ম্যাডামকে কি পেয়েছে? ইয়ান বলে, তুমি কেন বুঝতে পারছো না? এটা মহারাজের আদেশ। শাও বলে, তো কেউ যদি বিয়ে না করতে চায় তাকে কি জোর করে বিয়ে করানো যায় নাকি? তখন ইয়ান তাকে নিয়ে লুকিয়ে পড়ে। ওই সময় দেখা যায় এরা দুজন সেখান দিয়েই যাচ্ছিল। দাসী বলে, ম্যাডাম, সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে অসুস্থ অবস্থায় রাজকুমার ঝাওয়ের প্যালেসে কেন গেল? শিয়ান বলে, ও তো সবসময় এমনই। জানতে পেরেছে আমার আর চিনলুর বিয়ে ঠিক হয়েছে, ও তো আর চিনলুকে পাবে না, তাই এখন রাজকুমার ঝাওকে পটাতে গেছে। ব্রথাল থেকে আসা মেয়ে আর কত ভালো হবে। এরপর তারা চলে যায়। এতে এরা দুজনও বুঝতে পারে আউই হয়তো রাজকুমার ঝাওয়ের প্যালেসে আছে। এরপর দেখা যায় ঝাও বলছে, আপনার বিয়ে আমার ভাইয়ের সঙ্গে ঠিক হয়েছে, আপনি আমার প্যালেসে কি করছেন? শিয়ান বলে, আমি শুনলাম আপনি নাকি একজন পুরনো বন্ধুকে এনেছেন, আমি তাকে দেখতে এসেছি। ঝাও বলে, আপনি ভুল শুনেছেন, আমি কোনো বন্ধুকে আনিনি। তখনই একজন লোক এসে বলে, বাইরে একটা ছেলে আর একটা মেয়ে এসেছে, মেয়েটার নাম শাও। ঝাও শিয়ানকে বলে, আমি আপনাকে একটা কথা বলি, সব সময় নিজের চরকায় তেল দেবেন, আর কোনো প্রয়োজন ছাড়া আমার প্যালেসে আসবেন না। এই বলে সে বাইরে চলে আসে। বাইরে শাও চিৎকার চেঁচামেচি করছিল। শিয়ান বলতে থাকে, বাদ দাও, আমার আর চিন্নুর বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। আউইর এত ক্ষমতা নেই যে আমার জায়গায় গিয়ে বসবে। এরপর ঝাও বাইরে এসে বলে, শাও, আমি শিয়ানের কাছে শুনেছি আউইকে পাওয়া যাচ্ছে না, আমি এই বিষয়ে খোঁজ করব, তবে সে আমার বাড়িতে নেই। এই বলে সে ভেতরে চলে যায়। তবে রাতের বেলা ইয়ানের কাছে এইসব জানার পর চিনলু বেরিয়ে পড়ে। শিয়ান এগুলো দেখতে পায়। চিনলু ঝাওকে বলে সে একবার আউইকে দেখতে চায়। ঝাও বলে, প্রথম কথা, আমার কাছে আউই নেই। দ্বিতীয় কথা, তোমার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তুমি কোন হিসেবে এখন আউইর সঙ্গে দেখা করবে? এরপর সে ভেতরে চলে যায়। ভেতরে দেখা যায় আউইর আজ আবার জ্বর এসেছে। ঝাও তার চিকিৎসা করতে বলছিল। আউই জ্বরের মধ্যে চিনলুর নাম ধরে ডাকছিল। পরদিন সকালে আউইর জ্ঞান ফিরলে সে পাশে ঝাওকে দেখতে পায়। একটু পর সেখানে শাও আসে। ঝাওয়ের প্যাভিলিয়ন থেকে ডাক্তার বের হলে চিনলু তাকে জিজ্ঞেস করে, ভেতরে রোগী এখন কেমন আছে? ডাক্তার বলে সে এখন ভালো আছে, তার বিপদ কেটে গেছে। এরপর চিনলু আজ রাজমাতার সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তবে সে একটা ভুল রাস্তায় চলে আসে। মাস্টার লিউ তাকে বলে, আপনি ভুল রাস্তায় এসেছেন, চলুন আমি আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাই। চিনলু জিজ্ঞেস করে, ওইটা কোন রাস্তা? লিউ বলে, 3 বছর আগে মহারানী মারা গেছে, তবে মহারাজ এখনো তাকে ভুলতে পারছে না। মহারাজ মহারানীর উদ্দেশ্যে একটা বড় সমাধি বানিয়েছে, ওই রাস্তা সেদিকেই যায়। এরপর শিয়ানকে দেখানো হয়, সে রাজমাতার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পর সেখানে চিনলু আসে। রাজমাতা তাকে দেখে অনেক খুশি হয়। সে বলে, তুমি আমার নাতি, তুমি এতদিন বাইরে অনেক কষ্ট করেছো, এখন প্রাসাদে ফিরে এসেছো। যদিও তোমার বাবা তোমার বিয়ে ঠিক করেছে, তবে যদি তোমার এই সম্বন্ধ পছন্দ না হয় তাহলে তুমি আমাকে বলো, আমি তোমার বাবাকে বলবো। এটা শুনে শিয়ানের মনটা খারাপ হয়ে যায়। তখনই একটা রাজকুমারী সেখানে আসে, এর নাম মিন। রাজমাতা চিনলুকে বলে, এটা তোমার বড় বোন, আমাদের সবার খুব আদরের। এরপর চিনলু আর তার বোন যখন যাচ্ছিল তখন চিনলু জিজ্ঞেস করে, আপু, মহারানী আর আমার মা নাকি ভালো বন্ধু ছিল, মহারানী হঠাৎ করে কি করে মারা গেল? তার আপু তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি এই কথা আর কাউকে জিজ্ঞেস করবে না, মহারানীর মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করা প্রাসাদে নিষেধ। পরদিন আউই ঘরের বাইরে এক্সারসাইজ করছিল। তখন ঝাওয়ের মা সেখানে আসে। সে বলে, ও তুমি সেই মেয়ে যার জন্য ঝাও আমার ঘর থেকে জিনসাং চুরি করেছে? আউই বলে, রানীমা, জিনসাং আমি খেয়েছি, তাই দোষ দিলে আপনি আমাকে দিন। রানী বলে, এই সব কথা দিয়েই তো তুমি আমার ছেলেকে ভুলিয়েছ। তার লোকেরা আউইকে ধরতে চাইলে ঝাও সেখানে চলে আসে। রানী বলে, এই মেয়েটার জন্য তুমি আমার ঘর থেকে জিনিস চুরি করেছ, এই মেয়েটাকে তুমি নিজের প্যালেসে লুকিয়ে রেখেছ। আউই বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যদিও আপনি একটা ভালো ছেলে জন্ম দিয়েছেন, আপনার ছেলে আমাকে বাঁচিয়েছে, এই ঋণ আমি অবশ্যই একদিন পরিশোধ করব। এই বলে সে চলে যায়। ঝাও তাকে আটকাতে চায়, তবে তার মায়ের সঙ্গে সে পারে না। পরদিন আউই তার লোকেদেরকে নিয়ে নতুন দোকান উদ্বোধন করে। ওই সময় তাদের উয়ুন প্যাভিলিয়নের একটা মেয়ে সেখানে আসে। সে আউইকে বলে, তারা কয়েকজন এখন একটা নাচের দল গঠন করেছে, আজ তারা রাজপ্রাসাদে একটা অনুষ্ঠানে যাচ্ছে। এটা শুনে আউইর মনে হয় এটা অনেক ভালো একটা সুযোগ রাজপ্রাসাদের ভেতরে যাওয়ার। এরপর দেখা যায় রাজপ্রাসাদের ভেতরে রাজমাতার উদ্দেশ্যে একটা নাচের আয়োজন করা হয়েছে। এখানে আউই ওই মেয়েদের সঙ্গে এসে নাচ করতে শুরু করে। তবে এখানে থাকা চিনলু, ঝাও, এমনকি শিয়ান সবাই তাকে চিনে ফেলে। আউই রাজমাতার পোশাক এবং অলংকারে দেখছিল
মাছের কোনো চিহ্ন দেখা যায় কিনা। নাচ শেষে রাজমাতা ঝাউকে বলে, তুমি এই মেয়েদেরকে দেখছো, তোমার যদি এদের মধ্যে কাউকে পছন্দ হয়ে থাকে তুমি তাকে নিয়ে যেতে পারো। ঝাও আউইকে দেখিয়ে বলে তাকে পছন্দ হয়েছে। ওই সময় চিনলু বলে তারও এই মেয়েটা পছন্দ হয়েছে। রাজমাতা বলে, তাহলে তোমরা দুজন এই মেয়েটার সঙ্গে নাচো, যার নাচ সুন্দর হবে সেই এই মেয়েটাকে নিয়ে যেতে পারবে। প্রথমে ঝাও আউইর সঙ্গে নাচে, তবে তাদের নাচের কোনো মিলতাল ছিল না। এরপর চিনলু আউইর সঙ্গে নাচে এবং তাদের নাচ অনেক সুন্দর ছিল। শিয়ান এসব দেখে সহ্য করতে পারে না, সে তার দাসীকে কানে কানে কিছু একটা বলে। এরপর দেখা যায় এক দাসী চিনলুর ওয়াইন বদলে দিয়েছে। নাচ শেষ হলে রাজমাতা চিনলুকে আউইকে নিয়ে যেতে বলে। আউই বলে, রাজমাতা আমাকে ক্ষমা করবেন, যদিও আমি এক দাসী, তবে আমি নিজেকে কাউকে বিলিয়ে দিতে চাই না, আমি কাজ করে খেতে চাই। রাজমাতার তার কথা পছন্দ হয়, সে বলে ঠিক আছে, তুমি তাহলে চলে যাও, তবে চিনলুর মনটা খারাপ হয়ে গেছে, তাই তুমি তার উদ্দেশ্যে 1 কাপ ওয়াইন খাও। আউই এরপর চিনলুর জায়গা থেকে ওয়াইন নিয়ে আসলে শিয়ান তাদেরকে ওয়াইন খেতে না করে। রাজমাতা বলে, তুমি কি বলতে চাইছো? এইভাবে একজন রাজকুমারের স্ত্রী হবে তুমি? রাজকুমারের কত মানুষের সঙ্গে মিশতে হয়, ভবিষ্যতে সে আরো বিয়ে করবে। শিয়ানের বাবা তখন তাকে বকা দেয়। এরপর এরা দুজন ওয়াইন খেয়ে ফেলে। পরে তারা দুজনই বেরিয়ে আসে, ঝাও বেরিয়ে আসে। আউই লুকিয়ে কিছু দেখতে চাইলে একজন সেবক তাকে দেখে ফেলে। তখন আউই দৌড় দিলে চিনলু তাকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসে। এরপর তারা গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে এদের দুজনকে খুঁজতে খুঁজতে শিয়ান আর ঝাও এক জায়গায় হয়। শিয়ান বলে, রাজকুমার দয়া করে তাদের দুজনকে আজ রাতে এক জায়গায় থাকতে দেবেন না। ঝাও অবাক হয়ে বলে, কেন? শিয়ান বলে, কারণ আমি ওয়াইনের ড্রাগ দিয়েছিলাম, যেটাতে তাদের মাথা ঠিক থাকবে না। ঝাও তার লোককে তখনই আউইকে খুঁজতে বলে। তবে এরপর এখানে সিন কাট হয়ে যায়। সকালবেলা চিনলুর ঘুম ভাঙে, তখন সে পাশে আউইকে শুয়ে থাকতে দেখে। আউইয়ের ঘুম ভাঙে আর তার গত রাতের কথা মনে পড়ে। তারা দুজন একসাথে এখানে এসেছে। চিনলু বলছিল, তুমি কি আমার চিঠি পাওনি? আমি চিঠিতে লিখেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমাকে বিয়ে করতে আসব। বর্তমানে চিনলু উঠে বসে, সে বলে, আউই, গত রাতে যেটা হয়েছে তার জন্য আমি দায়ী, আমি তোমার দায়িত্ব নিতে রাজি আছি। আউই উঠে বলে, ভালো মানুষ সাজার নাটক করো না, আমার দায়িত্ব কাউকে নিতে হবে না। তোমার মতো পুরুষ আমি বহুত দেখেছি। গত রাতে আমি ড্রাঙ্ক ছিলাম, তাই যেটা হয়েছে সেটা আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও। চিনলু এসে বলে, তুমি এসব কি বলছো? আমি অবশ্যই তোমার দায়িত্ব নেব। আউই বলে, তাহলে আমাকে বলো, তোমার এঙ্গেজমেন্ট হয়ে আছে, তুমি কিভাবে আমার দায়িত্ব নেবে? চিনলু তখন চুপ করে থাকে। এরপর রাজ দরবারের সিন দেখানো হয়। সারা রাজ্যে এই কথা ছড়িয়ে পড়েছে যে রাজকুমার চিনলু একটা নাচিনওয়ালি মেয়ের সঙ্গে সারা রাত কাটিয়েছে। একজন মন্ত্রী এই জন্য রাজকুমারকে শাস্তি দিতে বলে, আরেকজন মন্ত্রী বলে এতে রাজকুমারের কোনো দোষ নেই, দোষ ওই মেয়েটার, তাই শাস্তি দিতে হবে ওই মেয়েটাকে। তখন ঝাও বলে, মহারাজ, রাজকুমারের অন্যায়ের জন্য আপনি যদি বাইরের একটা মেয়েকে শাস্তি দেন তাহলে সাধারণ মানুষ আমাদের ব্যাপারে কি ভাববে? চিনলু বলে, গতকাল আমি যে মেয়েটার সঙ্গে ছিলাম সে কোনো খারাপ মেয়ে নয়, সে আমার বন্ধু, তার সঙ্গে আমি একসঙ্গে অনেক কাজ করেছি। মহারাজ তখন তাকে বকা দেয় আর আউইর মতো লো ক্লাসের মেয়েদের থেকে দূরে থাকতে বলে। এরপর চিনলু ঘরে ছিল, তখন শিয়ান সেখানে আসে। চিনলু তাকে বলে, গত রাতে আমার আর আউইর মধ্যে এইটুকু বলতেই শিয়ান বলে, তুমি ড্রাঙ্ক ছিলে, তাই আমি তোমাকে দোষ দেব না। চিনলু বলে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো জানো আমি ওকে পছন্দ করি, তুমি আমার কাছে থাকলে ভালো থাকবে না। শিয়ান বলে, ছোট থেকে আমি তোমার সাথেই থেকেছি, তুমি কারখানা দিয়েছো, আমি অ্যাকাউন্টিং শিখেছি, তুমি রাজকুমার হয়েছো, আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমার যোগ্য হওয়ার। আমার শুধু একটাই আশা, সেটা হলো তোমাকে পাওয়া। আমি শুধুমাত্র নামে তোমার স্ত্রী হতে রাজি আছি, তবুও আমি তোমার পাশে থাকতে চাই। এই বলে সে চলে যায়। এরপর কয়েকদিন কেটে যায়। আউই আবার আজ বুয়ু প্যাভিলিয়নে এসেছে এবং সেই মেয়েটার সঙ্গে সে গেম খেলছে। তবে হঠাৎ করে তার বমি পেতে থাকলে মেয়েটা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আউই মনে মনে বলে, ও আমাকে এভাবে কেন দেখছে? ওর কি মনে হচ্ছে আমি প্রেগনেন্ট? তবে এটা অনেক ভালো একটা বুদ্ধি, এতে আমি রাজপ্রাসাদের ভেতরে গিয়ে থাকতে পারবো আর ওই মাছের জেডের ব্যাপারে খোঁজ করতে পারবো। এদিকে শিয়ান রাজমাতার সঙ্গে ছিল। তখনই একজন দাসী এসে বলে, আউই নামে একটা মেয়ে রাজকুমার চিনলুর প্যালেসে গিয়েছে। শিয়ান সেখানে আসলে সে ভেতরে যেতে চায়, তবে একজন গার্ড বলে, ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারবেন না, মহারাজ রাজ ডাক্তারকে ভেতরে পাঠিয়েছে। ভেতরে ডাক্তার আউইর পালস দূর থেকে দেখছিল। সে দেখে বলে, আপনার পালস দেখে বোঝা যাচ্ছে আপনি প্রেগনেন্ট। এটা শুনে শিয়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তবে আউই ভীষণ খুশি ছিল। তখনই চিনলু সেখানে আসে। সে শিয়ানকে চলে যেতে বলে। চিনলু ভেতরে গেলে ডাক্তার বলে, আউই ম্যাডাম প্রেগনেন্ট।
ডাক্তার চলে যায়। চিনলু আউইকে বলে তুমি এখন বিশ্রাম করো। এরপর সে নিজের স্টাডি রুমে গেলে সেখানে শিয়ান আসে। শিয়ান বলে তুমি কি শিওর যে এই বাচ্চা তোমার? তুমি ভালো করেই জানো আউই অনেক ছেলেদের সঙ্গে মেশে, আর তাছাড়া ও তো ব্রথালেই থাকতো। তবে চিনলু এটা শুনে রেগে যায়। শিয়ান তখন চলে যায়। তখন চিনলুকে একজন এসে বলে মহারাজ আবারও আউইকে চেক করার জন্য ডাক্তার পাঠিয়েছে। এরপর দেখা যায় এরা সবাই দাঁড়িয়েছিল। ভেতরে 3 জন ডাক্তার আউইর পালস চেক করে। ওই সময় মহারাজ সেখানে আসে। ডাক্তাররা সবাই বলে যে আউই প্রেগনেন্ট। তবে ঝাওয়ের মা বলে আমার এটা বিশ্বাস হয় না, এই ধরনের মেয়েরা অনেক কিছু জানে, বিভিন্নভাবে তারা ছেলেদেরকে পটায়। চিনলুর বড় বোন বলে আপনি এখন কি চান? আউই এসে সবাইকে বলুক যে চিনলুর গায়ে কোথায় কোথায় দাগ রয়েছে। তখন আউই বাইরে আসে। সে বলে মহারাজ আমাকে ক্ষমা করবেন, রাজকুমার চিনলুর হাতে একটা জন্মদাগ আছে, বুকে একটা কালো দাগ আছে, এছাড়া সে একদম সুস্থ, আর কোনো সমস্যা নেই। মহারাজ বলে ঠিক আছে, তুমি যেহেতু রাজবংশের সন্তানের মা হতে চলেছ, তাই তুমি এখন থেকে চিনলুর প্যালেসে থাকবে। এরপর আউইর সঙ্গে শাও দেখা করতে আসে। এখানে আমরা জানতে পারি আসলে আউই একটা ট্রিক ব্যবহার করেছে, যেটা তার মাস্টার তাদের ব্রথালের মেয়েদেরকে শেখাতো, যাতে ওইসব মেয়েরা কোনো ভালো ছেলে পেলে প্রেগনেন্টের নাটক করে তাদের বাড়িতে গিয়ে ভালো জীবন কাটাতে পারে। তবে এতে শরীরের অনেক ক্ষতি হয়। আউই বলে আমাকে খুব তাড়াতাড়ি মাছের জেটের ব্যাপারে খোঁজ করতে হবে, আমি ধরা পড়ার আগে। এদিকে ঝাও ড্রিঙ্ক করছিল। ব্রথালের ওইরান বলে আপনি বলুন আপনার কি ধরনের মেয়ে পছন্দ, আমি সেরকম মেয়ে আপনাকে এনে দিচ্ছি। ঝাও বলে তাহলে এমন মেয়ে আনুন যে গেম খেলতে পারে, এমন মেয়ে আনুন যে পাতা দিয়ে পশু পাখি বানাতে পারে, এমন মেয়ে আনুন যে খুব সহজেই ছেলে সাজতে পারে। আউই তুমি কেন এরকমটা করলে? মেয়েরা তখন বলতে থাকে আরে আমরা সবাই আউই। ঝাও রেগে গিয়ে বলে তোমরা আউই হওয়ার যোগ্য নাকি? আমি তোমাদের বলে দিচ্ছি এই পৃথিবীতে আউই শুধু একজনই আছে। এদিকে শিয়ান চিনলুর জন্য স্যুপ বানিয়ে আনে। চিনলু বলে তোমাকে এসব করতে হবে না। শিয়ান তুমি আমার বন্ধু, আমি তোমার খারাপ চাই না। আমি একদিন অবশ্যই বাবাকে বলে আমাদের এঙ্গেজমেন্ট ভেঙে ফেলবো, তবে তোমাকে আমি একজন যোগ্য ছেলের কাছে দিয়ে দেব। কিন্তু তুমি যেটা চাও সেটা আমি তোমাকে দিতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি না। এই বলে সে চলে আসে। পরদিন সকালে ঝাওয়ের মা ঝাওয়ের ঘরে আসে। ঝাও তাকে দেখে মাটিতে বসে পড়ে। তার মা তখন বলে তুমি কি এখন এইভাবে নিজেকে শেষ করবে? তোমার এক ভাই এত কষ্ট করে বড় হয়ে রাজপ্রাসাদে ফিরে এসেছে, রাজ্যের দায়িত্ব পালন করছে। এখন একটা মেয়ে তার বাচ্চার মা হতে চলেছে। যদি কিনা সে একটা ছেলের জন্ম দেয়, তাহলে তোমার ভাই কোথায় চলে যাবে তুমি ভাবতে পারছো? তুমি চিনলুর 100 ভাগের 1 ভাগও না, এজন্যই তো মহারাজ তোমাকে গুরুত্ব দেয় না। উঠে দাঁড়াও, তুমি এই রাজ্যের রাজকুমার, তোমাকে নিয়ে আমার অনেক ভরসা, আমার আশায় পানি ঢেলে দিও না। এই বলে সে চলে যায়। এরপর প্রাসাদের সকল রানীরা এবং তাদের মেয়েরা এক জায়গায় হয়েছে। সেখানে সবকিছু অনেক বোরিং ছিল। আউয়ের এসব ভালো লাগছিল না। সে হঠাৎ গল্প বলতে শুরু করে। রাজমাতা তার গল্প শুনে তাকে কাছে ডাকে এবং তার কাছে গল্প শুনতে চায়। আউই আসলে চাঙ্গান আসার রাস্তায় তারা যে একটা আদিবাসী ক্ল্যানের সেখানে ছিল সেই গল্পই বলছিল। এর ফাঁকে ফাঁকে আউই মাছের জেটের ব্যাপারেও খোঁজ করছিল। এভাবেই দিনের পর দিন কাটছিল। একদিন চিনলু দেখতে পায় রাজ্যের প্রজাদের মাঝে খাবারের অনেক অভাব। এই বিষয়ে রাজদরবারে বলা হলে খাদ্যমন্ত্রী বলে অনেক ফসল দূরের এক শহরে আটকা পড়ে আছে, রাস্তা মেরামত না হওয়ায় সেগুলো আসতে পারছে না। চিনলু বলে তাহলে সেগুলো নদীপথে আনা যায়, কারণ রাস্তা ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করলে অনেক প্রজারাই না খেয়ে মারা যাবে। মহারাজ তার কথা মেনে নেয়। এরপর আউই ঘরে শুয়েছিল। চিনলু এসে বলে এবার একটু ভদ্র হও, তুমি ভুলে যেও না তোমার পরিচয় এখন কি। আউই বলে দেখো আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। চিনলু তখন তার কাছে এসে বলে তুমি আমার বাচ্চার মা হতে চলেছ, আর আমি তোমাকে নিয়ে ভাববো না। এরপর সে চলে যায়। শাও ভেতরে আসলে আউই বলে ও মনে করছো সত্যি আমার বাচ্চার বাবা হতে চলেছে, আমি এখনো ভার্জিন। শাও বলে কিন্তু মাস্টার আপনাদের মধ্যে কি তাহলে কিছুই হয়নি? আউই বলে আরে আমাদের মাঝে কিছুই হয়নি, আমরা শুধুমাত্র ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আউই লুকিয়ে লুকিয়ে মাংস রান্না করছিল, কারণ তার শাকসবজি খেতে ভালো লাগে না। তবে ওই সময় চিনলু এসে তাকে দেখে ফেলে। সে বলে তোমার এসব তেলের জিনিস খাওয়া এখন ঠিক না। আউই খাবার খেতে খেতে বলে তুমি যেমন বাচ্চার বাবা আমিও বাচ্চার মা, আমি বাচ্চার খেয়াল রাখবো। সে মনে মনে বলছিল বাচ্চাই তো নেই, এত টেনশনের কি আছে। এরপর সে বলতে থাকে আমার পা ব্যথা করছে। চিনলু তার পা টিপে দেয়। এদিকে শিয়ান কিছু মেয়েদের সঙ্গে দেখা করে। তারা বলে শুনেছি রাজকুমার নাকি বাড়িতে আরেকটা মেয়ে নিয়ে রেখেছে, সেই মেয়েটা নাকি প্রেগনেন্ট। তুমি চিন্তা করো না, তাকে আমরা দেখে নিচ্ছি। একটু পর তাদের সবাইকে রাজমাতা ডাকে।
শিয়ানের সাথের ওই মেয়েটা আউইকে একটা পাখা উপহার দেয়। আউই দেখতে পায় সেই পাখার সাথে একটা ছোট পুঁটলি বাঁধা আছে এবং তার ভেতর থেকে একটা অদ্ভুত ঘ্রাণ আসছে। সে এতে কিছু একটা সন্দেহ করে। রাজমাতা বলে তার ভীষণ বোরিং লাগছে। শিয়ান বলে আমি আপনাকে সেতার বাজিয়ে শোনাই। তবে রাজমাতা বলে এগুলো আমি অনেক শুনেছি, আমার শুনতে ইচ্ছে করছে না। আউই বলে তাহলে আমি আপনাকে একটা নতুন নাচ দেখাই, যেটা আমি ওই আদিবাসীদের কাছে শিখেছি। এরপর সে সবাইকে তার সঙ্গে নাচতে বলে। এর ফাঁকে শিয়ানের জামায় ওই সুগন্ধি লাগিয়ে দেয়। এরপর একজন তবলা বাদক সেখানে আসে। তবলার সুরে সেখানে একটা সাপ আসে। শিয়ানের সাথের ওই মেয়েটা মনে মনে বলছিল, আউই দেখো এবার তোমার কি অবস্থা হয়। এরপর সাপ মেয়েদের দিকে আসতে শুরু করে। সে শিয়ানকে কামড় দিতে যাবে, তখন চিনলু হাত দিয়ে কিছু একটা সাপের গায়ে ছুঁড়ে মারে। এরপর সে সামনে গেলে শিয়ান তার গায়ে শুয়ে পড়ে। চিনলু তাকে নিয়ে যেতে বলে। সে আউইকে বলে তুমি ঠিক আছো? আউই বলে তোমার এখন আমার কথা মনে পড়েছে, তুমি সাপের চেয়েও বিষাক্ত। এই বলে সে চলে আসে। একটু পর সে জানতে পারে নতুন আনা চাল আবার ব্ল্যাক মার্কেটে চড়া দামে বিক্রি হচ্ছে। আউই এই কথা চিনলুকে জানাতে আসলে দেখতে পায় রাস্তায় শিয়ান সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করছে। চিনলু বলে তুমি অসুস্থ, এসব তোমাকে করতে হবে না, আমার ঘরে আসো। সে আউইকে দেখে বলে তুমিও আসো। এরপর এরা দুজন একসঙ্গে বসেছিল। আউই বলে তুমি সাপ দিয়ে আমাকে মারতে চেয়েছিলে, এখন আবার ভালো সাজার নাটক করছো। তখন শিয়ান বুঝতে পারে চিনলু এই ঘরে আসছে। তাই সে বলে তুমি তো রাজকুমার ঝাওয়ের সঙ্গে অনেকদিন কাটিয়েছো, একসঙ্গে ওয়াইন খেয়েছো, বিভিন্ন জায়গায় ঘুরেছো। আমার তো মনে হয় তুমি এখনো তাকে পছন্দ করো। আউই বলে করলে তোমার সমস্যা কি? তবে তখন চিনলু তাকে থামতে বলে। আউই ব্ল্যাক মার্কেটের কিছু চাল তার হাতে দিয়ে চলে যেতে থাকলে চিনলু তার পেছনে যেতে চায়। তবে শিয়ান তখন অসুস্থ হওয়ার নাটক করে। রাতের বেলা চিনলু ঘরে ছিল। তখন শিয়ান এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। চিনলু বলে আমি তো তোমাকে বলেছি, তুমি তারপর আমার সঙ্গে এরকম কেন করছো? শিয়ান বলে তুমি যত যাই করো আমাদের বিয়ে আটকাতে পারবে না, কয়দিন পরে আমাদের বিয়ে হয়ে যাবে। আসো আমি তোমাকে একটা জিনিস দেখাই। ওই সময় আউই ঘর থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিল। তবে তখন সে চিনলুর ঘরের বাইরে তাদের দুজনকে দেখতে পায়। বাইরে থেকে মনে হচ্ছিল তারা দুজন খুবই ঘনিষ্ঠভাবে আছে। আউই এগুলো দেখে সেখান থেকে চলে যায়। তবে ভেতরে আসলে শিয়ান একটা নতুন ফেব্রিক এনেছে। চিনলু সেটা ধরে দেখছিল কিভাবে জামা বানালে সুন্দর হবে। এরপর আউই একজন ইউনুকের সঙ্গে দেখা করে। আসলে সে এই ইউনুকের কাছ থেকে এই রাজ্যের একটা ম্যাপ নিয়ে নেয়। এরপর সে একটা ব্রথালে ড্রিঙ্ক করার জন্য চলে আসে। ড্রিঙ্ক করতে করতে সে একটা ঘরে চলে গেলে সেখানে ঝাউকে দেখতে পায়। পরে সে ঝাউকে নিয়ে আসে আর দুজন একসঙ্গে ড্রিঙ্ক করতে থাকে। ঝাউ বলে তুমি এখানে কেন এসেছো? সে বলে ড্রিঙ্ক করতে, কারণ ড্রিঙ্ক করলে মানুষ সব দুঃখ ভুলে যায়, কোনো কিছুই মনে থাকে না। এভাবেই তারা ড্রিঙ্ক করে যাচ্ছিল। এদিকে শাও ঘরে ইয়ানকে রেখে আউইকে খুঁজতে যেতে চায়। তবে তখনই চিনলু ঘরে চলে আসে। এরপর দেখা যায় আউই একা একা রাস্তা দিয়ে আসছে। তখন সে সামনে চিনলুকে দেখতে পায়। চিনলু তাকে কোলে করে নিলে আউই বলে তুমি কে? চিনলু বলে আমি তোমার হাজবেন্ড। এরপর সে তাকে ঘরে নিয়ে যায়। এদিকে ঝাওয়ের জ্ঞান ফিরলে সে আউইকে খুঁজতে খুঁজতে বাইরে আসে। সে তার সেবককে জিজ্ঞেস করে আউই কোথায়। সেবক বলে সে তো রাজকুমার চিনলুর বউ হবে কয়দিন পর। এটা শুনে ঝাও তাকে একটা থাপ্পড় মারে আর বলে আরেকদিন যদি আমি এই কথা শুনেছি তাহলে তোকে জানে মেরে ফেলবো। এদিকে আউইর জ্ঞান ফিরে আসে। চিনলু বলে তুমি একটা প্রেগনেন্ট মানুষ হয়ে রাতের বেলা ওয়াইন খেতে গেছো। আউই বলে তো তুমি একজনের সঙ্গে ঘরে বসে জামা খোলাখুলি করতে পারো আর আমি গিয়ে একটু ওয়াইন খেতে পারি না? চিনলু বলে তোমাকে এসব কে বলেছে? আউই বলে আমি নিজের চোখে দেখেছি। চিনলু তখন তাকে ধরে কিস করে দেয়। সে বলে তুমি ভুল দেখেছো, ও একটা নতুন ফেব্রিক এনেছে, আমি শুধু সেটা দেখছিলাম। এরপর তার হাত লেগে এই রাজ্যের ম্যাপের উপর পানি পড়ে যায়। আউই তখন বলে তুমি এটা কি করলে? চিনলু এটা দেখে অবাক হয়ে যায় যে আউই ম্যাপের জোগাড় করেছে। সে তখন ম্যাপ দেখে বলতে থাকে আমরা তাহলে অন্যভাবে শস্য আদান প্রদান করতে পারি। এরপর সে এখানে নতুন একটা প্ল্যান বানায়। এই সব কিছুই ঘরের বাইরে থেকে শিয়ান শুনছিল। চিনলু এরপর আউইকে নিজের হাতে বানানো একটা চিরুনি উপহার দেয়। পরে সে সেটা দিয়ে তার চুল আশ্রে দেয়। শিয়ানের এইসব সহ্য হচ্ছিল না, সে কিছু একটা প্ল্যান করে। পরদিন সকালে রাজদরবার দেখানো হয়। মহারাজ বলছিল শস্য আনার ব্যাপারে আপনারা কোনো উপায় পেলেন? চিনলু কিছু বলতে যাওয়ার আগেই ঝাও সামনে আসে এবং সে মহারাজকে একটা প্ল্যান বলে, যেটা একদম চিনলুর প্ল্যানের মতো। এরপর চিনলু বলে বাবা আমিও এই একই প্ল্যান করেছি। সে তার রিপোর্ট মহারাজকে দিলে মহারাজ দেখতে পায় এটা একদম খালি। সে তখন রিপোর্টটা ছুঁড়ে মারে আর বলে তুমি এত বড় বেয়াদবি কি করে করলে? তখন বাকি মন্ত্রীরা বলতে থাকে হয়তো রাজকুমার ভুল করে তাড়াহুড়ার জন্য আসল রিপোর্ট ফেলে
এসেছে। মহারাজ, দয়া করে রাগ করবেন না। মহারাজ এরপরে ঝাওকে এর দায়িত্ব দিয়ে চলে যায়। চিনলু ঘরে এসে তার রিপোর্ট খুঁজতে থাকে, তবে পায় না। সে বুঝতে পারছিল না ঝাও ওই প্ল্যানের ব্যাপারে কি করে জানলো। একটু পর ঝাওয়ের সঙ্গে শিয়ান দেখা করতে আসে, আর আমরা জানতে পারি সেই আসলে চিনলুর প্ল্যানের কথা ঝাওকে বলেছে এবং চিনলুর রিপোর্টটা ঝাওকে দিয়ে দিয়েছে। ঝাও বলে, আমার একটা জিনিস সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে আউই সত্যিকারের প্রেগনেন্ট নয়, কারণ ও যদি প্রেগনেন্ট হতো তাহলে ও ড্রিঙ্ক করতে যেত না। পরদিন আউই রাজমাতার সঙ্গে দেখা করতে যায়। রাজমাতা খাঁচায় একটা পাখিকে বলছিল, একটু গান গাও। আমি কবে থেকে তোমাকে লালন পালন করছি, তুমি আজ পর্যন্ত একবারও গান গাইলে না। আউই বলে, রাজমাতা, পাখিরা বাইরে গেলে গান গায়। এরপর তারা বাইরে আসে। ওই সময় শিয়ান আসে। রাজমাতা বলে, আউই বলল বাইরে আসলে নাকি পাখি গান গাইবে। শিয়ান বলে, আপনি আজে বাজে মানুষের কথা শুনবেন না। পাখিরা নিজেদের পার্টনার পেলে গান গায়। আমি পাখির জন্য আরেকটা মেয়ে পাখি নিয়ে এসেছি। রাজমাতা পাখিকে বলতে থাকে, এবার তো গান গাও, এবার তো তুমি তোমার পার্টনার পেয়ে গেছো। তবে আউই খাঁচার দরজা খুলে দেয়। পাখিটা তখন উড়ে চলে যায়। এরপরেই শোনা যায় পাখিটা গাছের ডালে বসে গান গাইছে। আউই বলে, রাজমাতা, খাঁচা সোনার হলেও সেটা খাঁচা, সেটা একটা জেলখানা। পাখিরা মুক্ত আকাশ পছন্দ করে। রাজমাতা বলে, তোমার কথাটা আমার অনেক পছন্দ হয়েছে। এই রাজপ্রাসাদ দূর থেকে মানুষ দেখে মনে করে এখানে যেন কত শান্তি, তবে আসলে এটা একটা বন্দি জেলখানা। রাজপ্রাসাদের প্রাচীরের কোনো সীমানা নেই। তুমি অনেক ভালো একটা মেয়ে, একটু বেশি করে খাবার খাও। কেন তোমার পেট একটুও বড় হচ্ছে না কে জানে। এই কথা শুনে শিয়ানের সন্দেহ আরো বেড়ে যায়। এরপর বিকালবেলা চিনলু আউইকে নিয়ে ঘুরতে যেতে চাইছিল। আউই ঘর থেকে বের হলে দাসী তার জামার উপর পা রাখলে আউইর জামাটা ছিঁড়ে যায়। তখন তার ভেতর থেকে এক টুকরা তুলো বেরিয়ে আসে। আউই দৌড়ে ঘরে চলে যায়। চিনলু ভেতরে গিয়ে দেখতে পায় সারা ঘরে তুলো পড়ে আছে। চিনলু বলে, এসব কি? তার মানে তুমি প্রেগনেন্ট নও? সে বাকিদের বাইরে চলে যেতে বলে। চিনলু বলে, তুমি এত নীচ, তুমি সত্যি লোয়ার ক্লাসের। তোমার যদি কোনো সমস্যা থাকতো সেটা আমাকে বলতে। আউই বলে, আমি চলে যাচ্ছি, আমি চলে গেলেই তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সে এরপর ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে শিয়ানকে দাসী এসে বলে, আউইর জামা একটা দাসী ছিঁড়ে ফেলেছে। আউই ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে চলে গেছে, তবে সে সত্যি প্রেগনেন্ট কিনা এটা বোঝা যায়নি। একটু পর দেখা যায় শিয়ান চিনলুর কাছে এসেছে। সে তাকে কিছু খাবার খেতে দেয়। আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে চিনলু চলে যেতে চায়, তবে শিয়ান তার হাত ধরে রাখে। সে বলে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার অনেক ভয় লাগছে। অন্যদিকে আউই হাঁটতে হাঁটতে আবার চিনলুর প্যালেসের সামনে এসে বসে থাকে। একটু পর দেখা যায় চিনলু ঘর থেকে বেরিয়ে এসেছে। শিয়ান বলে, আমি জানি আমি তোমার শরীর আটকে রাখতে পারলেও মন আটকে রাখতে পারবো না, তাই তুমি চলে যাও। এরপর চিনলু তাড়াতাড়ি বাইরে আসে। তখন সে আউইকে সামনে বসে থাকতে দেখে। আউই বলে, বৃষ্টি হচ্ছে, আমার একটা ছাউনির দরকার, তাই আমি এখানে এসেছি, আমি চলে যাচ্ছি। তবে চিনলু তাকে জড়িয়ে ধরে। এরপর সে তাকে ঘরে নিয়ে আসে। পরে বলে, তোমার এই মিথ্যা প্রেগনেন্সির কথা আর কেউ জানে না তো? আউই বলে, কেন, তুমি কি এটা লুকিয়ে যাবে নাকি? সে বলে, তা নয় তো কি করব, তুমি একটা অন্যায় করেছো, সেটা তো আমার অন্যায়, তাই না? তবে এখন থেকে আমরা দুজন একসাথেই থাকবো। ভবিষ্যতে আর যে কোনো সমস্যায় তুমি পড়ো না কেন, সবসময় তুমি আমার সঙ্গে শেয়ার করবে। আউই রাজি হয়। চিনলু এরপর তাকে কিস করে। পরদিন সকালে আউই ঘুম থেকে উঠলে একটা চিঠি দেখতে পায়, যেটা চিনলু রেখে গেছে, যাতে চিনলু তার ভালোবাসার কথা লিখেছিল। এরপর আউই টেম্পলে যায়। টেম্পলের একজন মাস্টার তাকে পেছনের দরজা দিয়ে যেতে বলে, কারণ সামনের দরজায় অনেক আগরবাতি রয়েছে, যেগুলো প্রেগনেন্ট মহিলাদের জন্য ঠিক নয়। তাই আউই পেছনের গেট দিয়ে যখন যেতে চায়, তখন সে একটা ঘরে একজন মাস্টারকে দেখে, যে আরেকজন অসুস্থ লোকের চিকিৎসা করছিল, যার সারা গায়ে লাল লাল দাগ ছিল। আউই এই কথা চিনলুকে বলে, তবে চিনলু এ বিষয়ে বেশি একটা গুরুত্ব দেয় না। এর পরের সিনে আউই রাজমাতার সঙ্গে দেখা করতে যায়। রাজমাতা তার দাসীকে বলে রাজমাতার পছন্দের কিছু অলংকার সেখানে আনে, যার মধ্যে থেকে আউই যে কোনো একটা নিতে পারবে। আউই সেখানে মাছের ডিজাইন করা একটা হেয়ার পিন পায়। রাজমাতা বলে, দেখেছো কত ভালো চোখ? দাসী বলে, এই হেয়ার পিন এই ডাইনেস্টির আগের তৈরি। এরপর আউই শাওকে নিয়ে পোশাক বদল করে রাজ লাইব্রেরিতে আসে। এখানে সে তাং ডাইনেস্টির আগের হিস্টোরি দেখে। তবে সেখানে সে একটা রিপোর্ট পায়, যেখানে একজন রানী এবং তার মেয়ের কথা লেখা ছিল, যারা হঠাৎ মারা যায় এবং তাদের গায়েও লাল রঙের দাগ দেখা গিয়েছিল। সেখানে আউই মহারানীর রিপোর্ট পায় এবং তার মৃত্যুও এই একইভাবে হয়েছে। এরপর আউই এই কথাগুলো চিনলুকে জানায়। সে বলে, ঠিক একই ধরনের একটা লোক আমি ওই দিন টেম্পলে দেখেছি। পরদিন চিনলু টেম্পলে যায় এবং প্রধান মাস্টারকে এই বিষয়ে জিজ্ঞেস করে। সে বলে, ওই অসুস্থ লোকটির নাম উয়েন।
সে মহারানীর ইউনুক ছিল। মহারানী যে রোগে মারা গেছে ঠিক একই রোগ তারও দেখা দিয়েছে, তবে সে এখনো কোনোভাবে বেঁচে আছে, কিন্তু সে কথা বলতে পারে না। আজই সে মোটামুটি সুস্থ হয়ে এখান থেকে গেছে। এরপর চিনলু মহারানীর সমাধির ভেতরে যেতে চায়। আসলে সেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন ছিল। চিনলু বলতে থাকে ওই ইউনুক আজ প্রাসাদ ছেড়ে চলে যাবে। যাওয়ার আগে সে অবশ্যই মহারানীর সমাধির সঙ্গে দেখা করবে। এরপর সে ওটার ভেতরে যায় এবং সেখানে সে ওই লোককে পেয়ে যায়। সে ঝাওয়ের মায়ের একটা ছবি দেখালে লোকটি হাত দিয়ে তাকে ইশারা করতে থাকে এবং তাকে বলে এই রানী তাকে বন্দি করে রেখেছিল। তখনই হঠাৎ এই পুরো জায়গা ভাঙতে শুরু করে। এদিকে আউই চিনলুর চিঠিটা আবার পড়ছিল। তখন শাও সেখানে আসে। এর মধ্যেই একজন গার্ড এসে বলে মহারানীর সমাধি ভেঙে পড়েছে, তার ভেতরে রাজকুমার চিনলু ছিল। এটা শুনে আউই দৌড়ে সেখানে যায়। অন্যদিকে ঝাও অনেক লোক দিয়ে চিনলুকে খুঁজতে বলছিল। আউই যখন সেখানে যাচ্ছিল তখন শিয়ান তার হাত ধরে রাখতে চায়। সে চিৎকার করে বলে আউই, যদি চিনলুর কিছু হয় আমি তোমাকে ওর সঙ্গে পাঠিয়ে দেব। আউই একটু সামনে এসে চিনলুকে গালাগাল দিতে শুরু করে। সে বলতে থাকে কতগুলো ওয়াদার কথা তুমি চিঠিতে লিখেছ, অথচ একটাও পূরণ না করে তুমি চলে যেতে চাইছো। তুমি বেরিয়ে আসো, আমার তোমার সঙ্গে কথা আছে। এগুলো বলেই সে কান্না করছিল। অন্যদিকে দেখা যায় এই কাজ আসলে ঝাওয়ের মা করেছে এবং সে অনেক খুশি ছিল। হঠাৎ আউই দেখতে পায় চিনলু ফিরে এসেছে। সে আউইকে হাত ধরে উঠিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর রাতের বেলা শিয়ান তার বাবাকে বলছিল আমরা তো অলরেডি রাজকুমার ঝাওকে সাহায্য করছি, তাহলে কেন তার মা চিনলুকে মারতে চাইল? শিয়ানের বাবা বলে আমি এই বিষয়ে কিছুই জানি না, তবে তুমি এখনো কেন চিনলুকে সাপোর্ট করছো? পুরো দুনিয়া জানে যে ও আউইকে ভালোবাসে। তুমি এখন একটা হাসির পাত্র, আর তোমার সাথে সাথে আমিও তাই। এদিকে চিনলু রাজমাতার সঙ্গে দেখা করতে যায়। তখন সে জানতে পারে সে যে ইউনুকের সঙ্গে দেখা করতে গিয়েছিল তার বডি পাওয়া গেছে। চিনলু এখানে বলে যে তার কিছুই মনে পড়ছে না, যে সে কেন ওই সমাধির ভিতরে গিয়েছিল আর এরপর কি হয়েছে। পরে চিনলু ঘরে চলে আসে। এখানে আমরা জানতে পারি সে আসলে স্মৃতি হারানোর নাটক করছে, যাতে আপাতত ঝাওয়ের মা তাকে মারতে না চায়। এদিকে শিয়ান বাইরে হাঁটছিল। সে বলছিল বাবা ঠিকই বলে, আমি সবকিছু দিয়ে চিনলুকে ভালোবাসি, অথচ চিনলু সবার কাছে আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। দাসী বলে ম্যাডাম আপনি তাহলে অন্য কাউকে বিয়ে করুন। সে বলে না, যেটা আমি পাবো না সেটা আউইও পাবে না। এরপর এরা সবাই মিলে কতগুলো কাগজ পরীক্ষা করছিল, কারণ রাজমাতার আন্ডারে শুধুমাত্র রাজপ্রাসাদে কাগজ বিতরণ হয়। হঠাৎ চিনলুর একটা কাগজ দেখে সন্দেহ হয়। সে বলে এই ধরনের কাগজ আমি দেখেছি, এগুলো কোনো সাধারণ কাগজ নয়। এরপর সে একটু কাগজের টুকরা পানিতে ভিজিয়ে তাতে একটা নিডেল দিলে দেখা যায় নিডেলটা কালো হয়ে গেছে, অর্থাৎ এতে বিষ রয়েছে। মানে রাজমাতা এভাবেই যাদেরকে তার পছন্দ না হয় কাগজের সঙ্গে বিষ মিশিয়ে তাকে সেটা দিয়ে দেয়। দীর্ঘদিন এই কাগজ ব্যবহার করলে এর বিষের প্রভাব ধীরে ধীরে রক্তের সঙ্গে মিশে যায়। সেখানে একটা রিপোর্টে লেখা আছে কয়দিন আগে ঝাওয়ের মা যুবরাজকেও এই কাগজ দিয়েছে, তবে যুবরাজের এই কাগজ পছন্দ হয়নি, তাই সে বাইরে থেকে কাগজ এনে লেখাপড়া করে, আর এই কারণেই যুবরাজ এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তবে এই কথা আড়াল থেকে কেউ শুনে ফেলে, আর সে গিয়ে কমিশনারকে জানিয়ে দেয়। কমিশনার তখনই গাড়ি রেডি করতে বলে। এরপর পরদিন রাজ দরবার দেখানো হয়। চিনলুর হাতে এক টুকরো কাগজ ছিল। একটু পরেই চিনলু আর ঝাও দুজনে একসঙ্গে বলে ওঠে তাদের কিছু বলার আছে। ঝাও বলে বাবা আমি যেটা বলবো সেটাই রাজ্যের ভালোর জন্য। এরপর সে বলতে থাকে আমি একজন রানীর নামে নালিশ দিতে এসেছি। মহারাজ জিজ্ঞেস করে কোন রানী? ঝাও বলে রানী দু। একজন মন্ত্রী বলে আপনি এসব কি বলছেন, সে আপনার মা। ঝাও বলে রানী দু গত কয়েক বছর ধরে রানীদের এবং রাজকুমারীদের মেরে আসছে, যাকেই তার ভালো লাগে না তাকেই সে মেরে ফেলে। রানী দুগু, তার মেয়ে, রাজকুমার চিনলুর মা, আগের মহারানী, এদের সবাইকে রানী দু মেরেছে। কয়েকদিন আগে রাজকুমার চিনলুকে সেই মারতে চেয়েছে, আর এখন তার নেক্সট টার্গেট হলো যুবরাজ। এজন্যই যুবরাজের শরীর কয়দিন যাবৎ ভালো না। যুবরাজ বলে কিন্তু ডাক্তার তো এমন কিছু পায়নি। ঝাও বলে ডাক্তার পাবে না, কারণ রানী দু বিষ দেয় এই কাগজের মাধ্যমে। এগুলো শুনে মহারাজ এখনই রানী দুকে সেখানে ডাকে। রানী সেখানে আসে আর বলে রাজকুমার ঝাও যা বলেছে তা সব সত্যি। একজন মন্ত্রী বলে এই রানীর কঠিন শাস্তি হওয়া দরকার, আর তার ছেলেকেও শাস্তি পেতে হবে। তবে প্রধানমন্ত্রী বলে না, রাজকুমার ঝাও নিজের মায়ের অন্যায় স্বীকার করেছে, আর রানীর ব্যাপারেও আরো তদন্ত করতে হবে। একজনের কথাতেই কাউকে শাস্তি দেওয়া যায় না। মহারাজ এরপর রানীকে বন্দি করতে বলে আর তার ব্যাপারে তদন্ত করতে বলে। এরপর আউই আর চিনলু রানী দুয়ের কাছে দেখা করতে আসে। আউই তাকে জেট দেখিয়ে বলে আপনি কি আমার মাস্টারকে মেরেছেন? আর এই জেটের মানে কি? রানী বলে আমি অনেক মানুষ মেরেছি। প্রত্যেকে যদি এভাবে এসে জিজ্ঞেস করে তাহলে রাত পার হয়ে যাবে, কেউ আমার থেকে বেশি ভালোবাসা পাবে না।
কেউ পেলেই তাকে চলে যেতে হবে। তখন এরা দুজন চলে আসে। এরপর রানীর সাথে প্রধানমন্ত্রী দেখা করতে আসে। প্রধানমন্ত্রী বলে, এবার আপনাকে শুধু মরতে হবে, বাকি কাজ আমি করব। আপনার ছেলেকে রাজা বানানোর দায়িত্ব আমার। সে সেখানে একটা বিষ রাখে। এখানে আমরা জানতে পারি আসলে এই প্রধানমন্ত্রী কোনো ভালো মানুষ নয়, সে ভীষণ খারাপ এবং রানী দুকে দিয়ে সে অনেক কাজ করিয়েছে। তবে রানী দু নিজে থেকেও অনেক কিছু করেছে। এরপর রানী বিষ খেয়ে নেয়। তখন সেখানে ঝাও আসে। রানী বলে, তুমি অনেক ভালো একটা ছেলে, মহারাজের কাছে এইসব বলতে আমি তোমাকে বাধ্য করেছি, তবে তুমি মনে রাখবে তোমাকে এখন থেকে প্রধানমন্ত্রীর কথা শুনতে হবে। ঝাও বলে, চিনলু না থাকলে এসব হতো না। প্রধানমন্ত্রী বলে, এইসবের জন্য আউই নিজেও দায়ী। ঝাও বলে, ও কেন এরকম করবে? রানী বলে, চিনলুর জন্য করেছে। তোমাকে মনে রাখতে হবে ওরা দুজন তোমার শত্রু। এরপরেই সে আরো অসুস্থ হয়ে যায়। প্রধানমন্ত্রী বলে, রাজকুমার, আপনাকে বাঁচাতে গিয়ে আপনার মা নিজের জীবন দিয়ে দিল, তাই আপনাকে কিন্তু বড় হতেই হবে, আপনাকে আমার কথা শুনতে হবে। এরপরে রানী মারা যায়। ঝাও অনেক কান্না করছিল। পরদিন রাজদরবারে রানীর মৃত্যুর কথা বলা হয় এবং আজকের মতো রাজদরবার বন্ধ করে দেওয়া হয়। এরপর চিনলু মহারাজের কাছে গেলে মহারাজ বলে, মানুষ মনে করে আমার স্ত্রী হলে যেন কত সুখ থাকবে, কিন্তু সত্যি হলো রাজার স্ত্রী হওয়া মানে হাজারো শত্রু ডেকে আনা। এদিকে ঝাও মন খারাপ করে বসেছিল। তখন আউই সেখানে আসে। ঝাও বলে, তুমি একা কেন এসেছো? চিনলু কোথায়? আউই বলে, তোমার মায়ের মৃত্যুতে সে একদম শকড হয়ে গেছে। ঝাও বলে, শকড হয়ে গেছে? সে তো খুশি হয়েছে, কারণ তার মায়ের খুনির শাস্তি হয়েছে। আউই বলে, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, আমার মাস্টারও আমার বুকে মাথা রেখে চলে গিয়েছিল। ঝাও বলে, তুমি চলে যাও, তোমার নাটক আমার সহ্য হচ্ছে না। আউই চলে যাওয়ার সময় আবার বলে, তুমি কি কখনো মাছের ছবি আঁকা কোনো কিছু তোমার মায়ের কাছে দেখেছিলে? এটা শুনে ঝাও অনেক রেগে যায়। সে বলে, তুমি চক্রান্ত করে আমার মাকে মেরেছো। মাছের ডিজাইন করা আমার মায়ের হেয়ার পিন তুমি এখন সেটাও নিতে চাইছো? সে তাকে জোর করে কিস করে। আউই তাকে একটা থাপ্পড় মারে। ওই সময় তার জামার ভেতর থেকে ছোট বালিশ পড়ে যায়। ঝাও বলে, এই বুঝি চিনলুর বাচ্চা? আউই, তুমি চিনলুকে ছেড়ে দাও, আমরা দুজন একসাথে থাকবো। আউই চলে যেতে চাইলে ঝাও বলে, আমি তাহলে তোমার মিথ্যা প্রেগনেন্সির কথা মহারাজকে জানিয়ে দেব। আউই বলে, আজ থেকে তুমি আমার বন্ধু না। এই বলে সে চলে যায়। ঝাও অনেক কষ্ট পেয়ে মাটিতে বসে পড়ে। দেখা যায় বাইরে থেকে এই সব কিছুই শিয়ান শুনেছে। এরপর আউই বলছিল, এই জেডের ব্যাপারে আমি এখনো কোনো কিছুই পাচ্ছি না। তখনই মহারাজের কিছু সেনারা আউইকে অ্যারেস্ট করতে আসে, কারণ সে মিথ্যা প্রেগনেন্সির নাটক করেছে। তারা তাকে ধরে নিয়ে যায়। এরপর জেলখানায় কমিশনার তাকে শাস্তি দিচ্ছিল। অন্যদিকে চিনলু তার বাবার ঘরের সামনে আউইকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি জানাচ্ছিল। এরপর সে তার বাবাকে একটা চিঠি লেখে, যেখানে সে আউইর ব্যাপারে লিখেছে যে আউই কিভাবে সিলভার সিটিতে সাধারণ মানুষদের, এমনকি এখানে এসেও সে সাধারণ মানুষদের জন্য কত কাজ করেছে। এরপর চিনলু জেলখানায় আউইকে আনতে যায়। একটু পর দেখা যায় আউই মহারাজকে বলছে, মহারাজ, আমি জানি আমি অন্যায় করেছি, তবে আমি চিনলুকে অনেক ভালোবাসি। এই নাটক না করলে আমি তো ওর সাথে থাকতে পারতাম না, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না। চিনলু তার পাশে বসে বলে, আউই আগে প্রেগনেন্ট ছিল, তবে এরপর আমাদেরই ভুলের কারণে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনাদেরকে জানানোর মতো আমার সাহস হয়নি, তাই আবারও প্রেগনেন্ট না হওয়া পর্যন্ত আমি ওকে বলেছিলাম কয়দিন নাটক করতে। ওই সময় শিয়ান বলে, তুমি এই মেয়েটার জন্য আর কত মিথ্যা কথা বলবে? সে এরপর তার দাসীকে ডাকে। তার দাসী সেখানে 3টা বালিশ নিয়ে আসে। শিয়ান বলে, এগুলো সব আউইর ব্যবহার করা 3 মাস, 5 মাস, 7 মাসের বালিশ। মানে আউই কখনোই প্রেগনেন্ট ছিল না। এত বড় ধোকা দেওয়ায় মহারাজ আউইকে মৃত্যুদণ্ড দিতে বলে। তবে তখন রাজমাতা বাধা দেয়। সে বলে, মেয়েটা অনেক ভালো, ছোট মানুষ, তাই অন্যায় করেছে। ও যেখান থেকে এসেছে তুমি ওকে সেখানে পাঠিয়ে দাও। মহারাজ এরপর সেটাই করে, তাকে প্রাসাদ থেকে বের করে দেয়। এরপর চিনলু আবারও তার বাবার সঙ্গে কথা বলতে যায়। তার বাবা তখন বলে, খুব শীঘ্রই তাকে শিয়ানকে বিয়ে করতে হবে। চিনলু সরাসরি বলে দেয় সে শিয়ানকে বিয়ে করতে পারবে না। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়। এরপর আবারও চিনলুর জন্য বিয়ের আদেশনামা নিয়ে আসা হয়। যেহেতু মহারাজ অসুস্থ, তাই এটা তাকে মেনে নিতেই হয়। এরপর শিয়ান তার বিয়ের পোশাক সেলাই করছিল। একটু পর সে চিনলুর জন্য একটা বিয়ের পোশাক নিয়ে আসে। চিনলু বলে, তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো? তোমার এমন কাউকে বিয়ে করা উচিত যে তোমাকে ভালোবাসবে। শিয়ান বলে, ভালোবাসা ভালোবাসা আমি চাই না, আমি শুধু একটা নাম চাই। এরপর সে চলে যায়। পরে সে যখন বউ সাজছিল তখন সে কান্নায় ভেঙে পড়ে। একটু পর সেখানে তার বাবা আসে। তার বাবা বলে, তুমি দেখতে একদম তোমার মায়ের মতো সুন্দর, আর তোমার ভাগ্য তোমার মায়ের থেকেও ভালো, তুমি বিয়ে করবে রাজার ছেলেকে। এরপর সে তাকে একটা ওষুধ দেয় আর বলে, এখন মহারাজ অনেক অসুস্থ, মহারাজের কিছু হলে রাজা হবে যুবরাজ, তবে যদি যুবরাজ না থাকে তাহলে কোনো কারণে তাহলে নতুন কোনো রাজকুমার রাজা হবে।
শিয়ান বলে, আপনি কি এখন চিনলোকে রাজা বানাতে চাইছেন? তার বাবা বলে, হ্যাঁ, এই বিষটা কোনোভাবে তুমি তোমার দাসীকে দিয়ে যুবরাজের ওয়াইনে মেশাবে। আমার ভাগ্য, তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতেই আছে। এরপর বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। চিনলু ঘোড়ায় চড়ে সেখানে আসে। আউই মুখ ঢাকা অবস্থায় সেখানেই ছিল এবং নিজের চোখে সে চিনলুকে শিয়ানের সঙ্গে ভেতরে যেতে দেখে। বিয়ের রিচুয়াল শুরু হলে আউই নিজের ঘরে চলে আসে, যেই ঘরে সে আগে থাকতো। চিনলু ইয়ানকে বলে, চারদিকটা ভালো করে খুঁজে দেখো, আমার কেন যেন মনে হচ্ছে আউই এখানে আছে। অন্যদিকে প্রধানমন্ত্রী আউইর কাছে আসে। সে বলে, তোমার পুরনো প্রেমিকের বিয়ে হচ্ছে আর তুমি এখানে বসে আছো, তোমার কি কষ্ট হচ্ছে? আউই বলে, আপনিই তো বললেন সে আমার পুরনো প্রেমিক, আর তাছাড়া আমাদের সম্পর্ক এমনিতেই মিথ্যা ছিল। মিথ্যা হাজার চেষ্টা করলেও সত্যি হয় না, আর সত্যি দুনিয়ার সবকিছু দিয়েও ঢেকে রাখা যায় না। এরপর তারা একসাথে বসে। প্রধানমন্ত্রী বলে, তুমি একদম তোমার মাস্টারের মতো। আসলে তোমার মাস্টারের মরার কোনো প্রয়োজন ছিল না, তাকে আমি অনেক আগেই আমার কাছে আনতে চেয়েছিলাম, তবে সে 10 বছর ধরে লুকিয়েছিল, কারণ সে একটা মেয়েকে অ্যাডপ্ট করেছে। সে তাকে বড় হতে দেখতে চায়। সেই মেয়েটা এক রাজকুমারকে ভালোবেসে ফেলে। রাজকুমারকে খোঁজ করতে গিয়েই আমি তোমাকে পাই, আর তোমাকে পাওয়ার পর আমি তোমার মাস্টারকে পেয়ে যাই, এজন্যই তাকে মরতে হয়েছে। আউই তাকে মারতে চাইলে বাইরে থেকে একজন লোক এসে তাকে ধরে ফেলে। আউই জিজ্ঞেস করে, কেন আপনি আমার মাস্টারকে মেরেছেন? প্রধানমন্ত্রী বলে, তুমি জানো, চিনলু কোনোভাবেই শিয়ানকে বিয়ে করতে রাজি ছিল না, তবে তখন আমি তোমার জামার এক টুকরা তাকে দেখাই আর বলি যে সে যদি শিয়ানকে বিয়ে না করে তাহলে আমি তোমাকে শেষ করে ফেলবো। তাই সে শিয়ানকে বিয়ে করতে রাজি হয়েছে। এরপর সে নিজের কাহিনী বলতে শুরু করে। সে বলে, সে আর আউইর মাস্টার দুজনেই এক মাস্টারের আন্ডারে ছিল এবং তারা দুজনেই ওই মাস্টারের শিষ্য ছিল। একদিন ওই মাস্টার তাদের দুজনকে দুটো মাছের জেট দেয়। প্রধানমন্ত্রীকে দেয় কালো জেট আর আউইর মাস্টারকে দেয় একটা সাদা জেট। একদিন বাইরে থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী শুনতে পায় মাস্টার আউইর মাস্টারকে বলছে, তোমার সিনিয়র অনেক লোভী একটা মানুষ, সে ক্ষমতার জন্য পাগল। এখন সে অবশ্যই রাজধানীতে যাবে আর রাজদরবারে কোনো মন্ত্রী হতে চাইবে, তাকে তোমাকে আটকাতে হবে। আউইর মাস্টার বলে, কিন্তু আমি তো রাজনীতি বুঝি না। মাস্টার বলে, তোমাকে কিছুই করতে হবে না, তোমাদের এই জেটের মধ্যেই অনেক পাওয়ার রয়েছে। তুমি বেঁচে থাকলে আর এই জেট ভালো থাকলেই একদিন ওর কালো জেট ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর ও সব ক্ষমতা হারিয়ে মারা যাবে। তাই তোমাকে শুধু এই জেটকে প্রোটেকশন দিতে হবে। বর্তমানে প্রধানমন্ত্রী বলে, দুজনেই আমরা তার শিষ্য ছিলাম, অথচ সে কখনোই আমার ভালো চায়নি। তোমার মাস্টার নিজেকে খুব ভালোই লুকিয়ে রেখেছিল, তবে শেষ পর্যন্ত আমি তাকে ধরে ফেলেছি। সে আউইকে মারতে চাইলে আউই দৌড়ে পালিয়ে যেতে চায়। ওই সময় এখানে এখনো বিয়ের অনুষ্ঠান চলছিল। হঠাৎ আউই চিৎকার করে বলে, চিনলু, আমাকে বাঁচাও। তবে প্রধানমন্ত্রী তাকে অজ্ঞান করে ফেলে। চিনলু এই ডাক শুনতে পায়। সে চলে যেতে চাইলে শিয়ান তার হাত ধরে রাখে। সে বলে, তুমি আজ যেতে পারবে না। চিনলু বলে, তুমি কি শোনোনি, বাইরে আউই এসেছে। শিয়ান বলতে থাকে, তুমি বিয়ের অনুষ্ঠানে আমাকে ফেলে গেলে মানুষ আমাকে নিয়ে কিরকম হাসাহাসি করবে তুমি বুঝতে পারছো? কিন্তু চিনলু তারপরও যেতে চাইলে শিয়ান চা এনে তার হাতে দেয় আর বলে, যদি তোমাকে যেতেই হয় তাহলে এটা খেয়ে যাও, আমি তোমাকে বলে দিচ্ছি এতে বিষ রয়েছে। চিনলু বলে, তুমি আসলেই অনেক খারাপ। এরপর সে ওই চা খেয়ে ফেলে। পরে সে বলে, আজ থেকে তোমার আর আমার বন্ধুত্ব শেষ। এই বলে সে চলে যায়। তখনই প্রধানমন্ত্রী তার লোকজন সহ সেখানে আসে আর বলে, কমিশনার, তোমার এত বড় সাহস, তুমি যুবরাজকে মারতে চেয়েছিলে। সে সাথে সাথেই কমিশনারকে মেরে ফেলে। শিয়ান তখন চিৎকার করে কান্না করতে থাকে। এরপর হঠাৎ সে বলতে থাকে, বাবা, তুমি আমাকে বিয়ের পোশাকে দেখতে চেয়েছিলে না? দেখো, আজ আমার বিয়ে হচ্ছে, দেখো তো আমাকে কেমন লাগছে। সে সবাইকে বলতে থাকে, আমাকে সুন্দর লাগছে না? এরপর তাকেও ধরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে চিনলু আউইকে বাঁচাতে চলে আসে। এখানে সে ওই সব লোকেদের সঙ্গে ফাইট করছিল। তবে তখন ঝাও এসে চিনলুকে ধরে নিয়ে যেতে চায়। সে আউইকে একটা ম্যাপ দিয়ে বলে এই ঠিকানায় চলে আসতে, সাথে করে নদীপথের গেট খোলার ডাকাত দলের দেয়া সেই টোকেন নিয়ে আসতে। এরপর আউই সেখানে যায়। সে দেখতে পায় সেখানে প্রধানমন্ত্রীও আছে। সে ঝাওকে বলে, তুমি ওকে সাহায্য করছো, তুমি জানো না এই লোকটা খারাপ। সে প্রধানমন্ত্রীকে বলে, চিনলুকে ছেড়ে দিন। প্রধানমন্ত্রী বলে, আমি তো ওকে আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু ওর যাওয়ার মতো শক্তি নেই, কারণ তোমাকে বাঁচাতে শিয়ানের কাছ থেকে আসার সময় ওকে বিষ খেয়ে আসতে হয়েছে। আউই অবাক হয়ে চিনলুর দিকে তাকালে চিনলু বলে, আমি একদম ঠিক আছি, তুমি চলে যাও। প্রধানমন্ত্রী একটা অ্যান্টিডোট দেখিয়ে বলে, এটা না খেলেও বাঁচতে পারবে না। আউই তখন হাতে আগুন জ্বালিয়ে বলে, আমি এটাতে আগেই কেরোসিন দিয়ে রেখেছি, আপনি অ্যান্টিডোট না দিলে আমি এটা জ্বালিয়ে দেব। এরপর আউই অ্যান্টিডোট হাতে নেয় ঠিকই, তবে প্রধানমন্ত্রীর লোকেরা চিনলুকে একটা গর্তের সামনে নিয়ে যায়। ঝাও আউইর হাত ধরেছিল। প্রধানমন্ত্রী বলে, আউই, তুমি এখনো অনেক ছোট,
পুরুষ মানুষ একটা জিনিস একদম সহ্য করতে পারে না, সেটা হলো তার পছন্দের নারীকে অন্য কারো সঙ্গে দেখতে। তাই রাজকুমার ঝাও এখন আরো বড় হতে চায়। আউই বলে মিথ্যা কথা, ও কখনোই ক্ষমতা চায়নি, ও সবসময় মুক্ত হতে চেয়েছে। ঝাও বলে না, আমি এখন ক্ষমতা চাই। আমি ক্ষমতা চাই কারণ একমাত্র ক্ষমতা দিয়েই আমি সবকিছু পাবো। তুমি দেখো, তোমাকে আগে আমি পছন্দ করেছি, আমি আগে থেকেই রাজকুমার, তবে তুমি গিয়ে পছন্দ করলে চিনলুকে। চিনলু এক ব্যবসায়ী থেকে রাজকুমার হয়েছে, তুমি একটা গ্যাংয়ের লিডার থেকে রাজকুমারের কনকিউবাইন হয়েছে, আর আমি এখনো সেই আগের রাজকুমার ঝাও হয়ে পড়ে আছি। প্রধানমন্ত্রী চিনলুর কাছে এসে বলে, আমি জীবনে যত খারাপ কাজ করেছি তার প্রমাণ আমি রাখিনি, সবকিছুই আমি এখানে এনে জ্বালিয়ে দিয়েছি। এই জায়গায় অনেক বেশি টক্সিন রয়েছে, এখানে পড়লে তুমি বাঁচতে পারবে না। সে তার লোকেদের দিয়ে তাকে এর ভেতরে ফেলে দেয়। ওই সময় আউই এসে তার হাত ধরে ফেলে। চিন্নু বলে, তুমি আমাকে ছেড়ে দাও, তবে আউই ছাড়তে চায় না। সে ঝাওকে বলে, তুমি আমাকে সাহায্য করো। ঝাও বলে, ওর কারণে আমার মা মারা গেছে, ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমি কেন ওকে বাঁচাবো। তবে আউই পড়ে যেতে থাকলে ঝাও তার হাত ধরে ফেলে। ঝাও বলছিল, তুমি ওকে ছেড়ে দাও, আমি আর তুমি একসঙ্গে শান্তিতে থাকবো। তবে আউই রাজি হয় না, তাই ঝাও তার হাত ছেড়ে দেয় আর বলে, তাহলে আমি তোমাদের ইচ্ছা পূরণ করে দিলাম। এরপর সে প্রধানমন্ত্রীর কাছে যায়। প্রধানমন্ত্রী তাকে বলে, আপনি খুব ভালো কাজ করেছেন, পরবর্তী রাজা আপনিই হবেন। ঝাও তাকে সম্মান জানানোর জন্য নিচে বসে। এরপর সে চাকু দিয়ে তাকে আঘাত করতে চায়, কিন্তু সে বুঝতে পারে তার শরীরে বডি আর্মর দেওয়া আছে। প্রধানমন্ত্রী তখন তাকে ধরে বলে, আমি ভেবেছিলাম তুমি চালাক, এখন দেখছি তুমিও বাকিদের মতো ভালোবাসায় অন্ধ। সে তাকে মারতে গেলে ঝাওয়ের সেবক সামনে চলে আসে। সে ঝাওকে বলছিল, রাজকুমার আপনি পালিয়ে যান। এরপর সে মারা যায়। প্রধানমন্ত্রী ঝাওকে পেছন থেকে আঘাত করে, ঝাও মাটিতে লুটিয়ে পড়ে। এরপর প্রধানমন্ত্রীকে তার একজন লোক বলছিল, ওরা দুজন ওই গর্ত থেকে বেঁচে ফিরতে পারবে না, কারণ ওখানে অনেক বিষাক্ত পোকামাকড় আর অনেক বিষাক্ত ধোঁয়া রয়েছে। তবে রাজকুমার ঝাওকে কি করব? প্রধানমন্ত্রী বলে, তাকে জ্বালিয়ে দাও, তার পোশাকটা রেখে দিও মহারাজকে দেখানোর জন্য। এরপর সেই লোক ঝাওকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যায়। ঝাও তখন পাশে আউইর দিয়া সেই পাতার বানানো মাছটা দেখতে পায়। সে সেটা হাতে নিতে চায়। তখন তার আউইর সঙ্গে কাটানো সকল কথাগুলো মনে পড়তে থাকে। ওই সময় মাস্টার লিউ বাকিদেরকে আরো অনেক সেনাদের নিয়ে সেখানে আসে। ঝাও আউইর কথা মনে করতে করতেই মারা যায়। এদিকে আউই চিনলুকে ডাকতে থাকে। চিনলু বলে, তুমি এত জেদি কেন? আমি বললাম আমাকে ছেড়ে দাও, কিন্তু ছাড়লে না। সে বলে, তুমি না থাকলে আমি বেঁচে কি করব? এরপর সে তার সাথে আনা অ্যান্টিডোট চিনলুকে খাইয়ে দেয়। অন্যদিকে এরা সবাই প্রধানমন্ত্রীকে দেখে বলে, আমরা এখানে রাজকুমার আর আউই ম্যাডামকে খুঁজতে এসেছি, আপনি এখানে কি করছেন? প্রধানমন্ত্রী বলে, রাজকুমার ঝাও রাজকুমার চিনলু আর আউইকে এখানে ডেকেছিল, তবে আমি তাকে থামাতে এসেছিলাম, কিন্তু এখন তারা তিনজনই শেষ। এগুলো রাজকুমার ঝাওয়ের পোশাক, আর বাকি দুজন কোথায় আছে আপনারা নিজেরাই দেখে নিন। তারা ওই গর্তের সামনে গেলে প্রধানমন্ত্রীর লোক তাদের উপর পেছন থেকে অ্যাটাক করতে চায়। তবে তখন চিনলু তার গায়ে একটা পাথর ছুঁড়ে মারে। প্রধানমন্ত্রী বলে, আমি তো একদম অবাক হয়ে গেলাম, তোমরা কিভাবে ফিরে আসলে? তখন আমাদেরকে দেখানো হয় আউই বলছিল, এই জায়গা তো বিষাক্ত, তবে আমি তো এখানে কোনো পোকামাকড় দেখতে পারছি না। তারা একটু সামনে গেলেই সেখান থেকে বের হওয়ার রাস্তা পায়। প্রধানমন্ত্রী বলে, ও তাহলে এই সব কিছু ঝাওয়ের প্ল্যান ছিল। ক্ষমতার চাইতে ও ভালোবাসাকেই বেছে নিয়েছে, তবে ওর সবচেয়ে বড় ভুল, ও আমাকে মারতে চেয়েছে। আউই বলে, আপনি ওর সঙ্গে কি করেছেন? সে বলে, কি আর করব, আমি ওকে মেরে ফেলেছি। আউই এতে ভীষণ শকড হয়ে যায়। প্রধানমন্ত্রীর লোকেরা এদিকে তীর মারতে চাইলে আউই চিৎকার করে বলতে থাকে, আপনারা এই লোককে বিশ্বাস করছেন? সে হাজার হাজার মানুষকে ঠকিয়েছে। চিনলুও বলে, হাজার হাজার মানুষের খাবার চুরি করেছে, জীবন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আপনারা ভাবছেন তার কাজ পূর্ণ হয়ে গেলে সে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে? ওইসব লোকেরা তখন তীর নামিয়ে ফেলে। প্রধানমন্ত্রী দৌড়ে পালাতে চাইলে এরা দুজন তাকে পিছু করে। পিছু করতে করতে তারা একটা গুহায় এসে পৌঁছায়, যেখানে অনেক ধন সম্পদ মজুত করা ছিল। একটু পর সেখানে প্রধানমন্ত্রী আসে। সে আউইকে বলে, তোমার মাস্টার যেহেতু নেই, তুমি তাহলে আমাকে ফলো করো, আমি তোমাকে ভালো রাখবো। আউই বলে, আপনি এখানে এসে আমার সঙ্গে এসব বলছেন, আপনি ভয় পাচ্ছেন না যে আমি আপনাকে মেরে ফেলবো? প্রধানমন্ত্রী বলে, আমি তোমাদের এখানে ডেকেছি কারণ আমি তোমাদেরকে নিয়ে মরতে চাই। এমনিতেও এসব মহারাজের কাছে গেলে আমি বাঁচবো না, তাই তোমাদেরকে একসঙ্গে নিয়ে আমি শেষ হব। এরপর সে আউইর গায়ে অ্যাটাক করলে আউইর কিছুই হয় না, সেই তীর লেগেছে আউইর জেডে। চিনলু তখন প্রধানমন্ত্রীকে চরমভাবে আঘাত করে। প্রধানমন্ত্রী বলে, চিনলু, তুমি আমাকে মেরে ফেলছো ঠিক আছে, তবে তুমিও বাঁচতে পারবে না, কারণ তোমার আরো একটা অ্যান্টিডোটের প্রয়োজন।
এরপর এরা দুজন বাইরে এসে প্রধানমন্ত্রীর লোককে জিজ্ঞেস করে চিল্লুর অ্যান্টিডোট তাকে দেওয়া হয়েছে, তাহলে তারপরও কেন সে অসুস্থ? সেই লোক বলে কারণ এই বিষের অ্যান্টিডোট 2টা খেতে হয়, একটা খাওয়ার পর কিছুটা কমে, আরেকটা না খেলে সে বাঁচতে পারবে না। তারা জিজ্ঞেস করে আরেকটা কোথায়? লোকটি বলে সেটা প্রধানমন্ত্রীর কাছেই আছে। আউই বলে আমি তার বডি সারা গুহা চেক করেছি, কোথাও পাইনি। চিল্লু বলে এত এত ডাক্তার রয়েছে, কেউ না কেউ আমাকে অবশ্যই সুস্থ করতে পারবে। এরপর পরদিন রাজ দরবার দেখানো হয়, যেখানে আউই মাস্টার লিউ প্রধানমন্ত্রীর সেবককে নিয়ে আসে এবং প্রধানমন্ত্রীর সকল কর্মকাণ্ডের কথা মহারাজের সামনে তুলে ধরে। মহারাজ তখন বলে আমি আগে থেকেই জানতাম প্রধানমন্ত্রীর মোটিভ ভালো না, তবে সে একসাথে অনেক সেনাদের এবং অনেক মন্ত্রীদের কন্ট্রোল করে রেখেছিল। আমি হঠাৎ করে তাকে অ্যাটাক করলে তারা বিদ্রোহ করত। তখন বুয়ু প্যাভিলিয়নের সেই মেয়েটা আসে, আর দেখা যায় এটা আসলে চিল্লুর বড় বোন মিন, মানে রাজ্যের রাজকুমারী। আসলে সে বুয়ু প্যাভিলিয়নের আড়ালে প্রধানমন্ত্রীর সকল কর্মকাণ্ডের ব্যাপারে খোঁজ রাখত। এরপর মাস্টার লিউ আউইকে ঝাওয়ের সেই মাছটা দিয়ে দেয়। সে বলে তার বডির কাছে এটাই পাওয়া গেছে। পরের সিনে দেখা যায় কয়েকদিন কেটে গেছে, চিল্লু এখন অনেক অসুস্থ। সকল ডাক্তাররা তাকে দেখে বলছিল তাদের দ্বারা কিছুই করা সম্ভব না। এরপর দেখা যায় চিল্লু মারা গেছে, আউই নিখোঁজ হয়ে গেছে। তবে যাওয়ার আগে সে তার একজন লোককে দিয়ে মহারাজের কাছে নদীপথের গেট খোলার টোকেনটা জমা দিয়ে গেছে। এরপর 6 বছর পরে সিন দেখানো হয়, একটা গ্রামে শাও কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলতে আসছিল। তখন সামনে ইয়ান দুটো ছেলে মেয়েকে নিয়ে আসছিল। শাও বলে তোমার আসতে এত দেরি হলো কেন? মেয়েটা বলে কারণ রাস্তায় ইয়ান আঙ্কেল একটা মেয়েকে দেখে বলছিল তার চোখগুলো নাকি অনেক সুন্দর। ইয়ান বলে তুমি বাচ্চাদের কথা একদম বিশ্বাস করো না, এই বলে সে হাসছিল। শাও বাচ্চা দুটোকে কাছে এনে বলে এরা দুজন আমার সবচেয়ে আদরের, এদের কথা না শুনে আমি তোমার কথা শুনবো? ইয়ান বলে তোমার যদি বাচ্চা এত পছন্দ হয় তাহলে আমরা নিজেদের বাচ্চা আনতে পারি, 4টা বা 5টা। শাও চুপ করে থাকলে ইয়ান বলে এই নিয়ে আমি তোমাকে 13 বার প্রপোজ করলাম, অথচ তুমি কোনো উত্তর দাও না, এরকম করলে কিন্তু আমি অন্য কিছু ভাববো। শাও বলে আজ আমি তোমাকে হ্যাঁ বলতে চেয়েছিলাম, তবে তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে আরো ভাবতে হবে। ইয়ান এরপর বাচ্চা দুটোকে কোলে নিয়ে একটা ঘরে আসে, আর আমরা দেখতে পাই এখানে আউই আর চিনলু দুজনেই আছে। তখন দেখানো হয় আউই ঝাওয়ের সমাধির কাছে এসে তাকে বলছিল আমি ওই দিন রাগে বলেছিলাম, তবে তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আমি তোমার জন্য আজ নতুন একটা মাছ বানিয়ে এনেছি। সে যখন পুরনো মাছটা হাতে নেয় তখন সে বুঝতে পারে মাছের মুখের ভেতর অ্যান্টিডোট রয়েছে, অর্থাৎ ঝাও এই অ্যান্টিডোট প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়ে নিয়েছিল, আর এরপর সে তার শেষ সময়ে এটা ওই মাছের ভেতর দিয়ে দিয়েছিল। আউই তখন কান্না করে বলতে থাকে আমি যে তোমার কাছে কত ঋণী, আমি এই ঋণ কিভাবে শোধ করব। বর্তমানে চিল্লু বলে ইয়ান তুমি কেন এখনো শাওয়ের মন জোগাড় করতে পারছো না? আমি বুঝলাম না। এরপর তারা দুজন বাইরে আসলে চিন্নু বলে আজ ফেব্রুয়ারির 2 তারিখ, এই দিনেই 6 বছর আগে আমাদের প্রথম দেখা হয়েছিল। বাবাকে আমি বলেছিলাম আমি রাজকুমার থাকতে চাই না, তাই বাবা আমাকে মুক্ত করে দিয়েছে। আউই বলে চলো আজকের দিনটা আমরা সেলিব্রেট করি, আমরা একটা প্যাভিলিয়নে গিয়ে ড্রিঙ্ক করি। চিন্নু বলে না, তার চেয়ে বরং আমরা আরেকটা বাচ্চা নেই। তাদের মেয়ে বলে এটা অনেক ভালো কথা, একটা ছোট বোন হলে আমি তার চুলে বেনি করে দেব। চিন্নু এরপর আউইকে কোলে করে নিয়ে যেতে থাকে, সবাই তখন হাততালি দিচ্ছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমরা বলো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে, 10-এ তোমরা কত দিতে চাও? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এরপর কোন ড্রামা দেখতে চাও সেটা আমাকে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।